তো আপনাকে দিয়ে শুরু করতে চাই। ডক্টর ইউনূসের যে সাফল্যগুলো ইতিমধ্যে আমরা দেখছি, সেই বিষয়টা নিয়ে আমার মনে হয় যে আপনি যদি একটু সূচনা করেন ভালো হয়। না, প্রথম বিষয়টা হচ্ছে যে প্রফেসর ইউনূস যে কি জিনিস, এটা তো বাংলাদেশকে বুঝতে দেয়নি গত 15-16 বছর হাসিনা। হ্যাঁ, কারণ হাসিনার মাথায় সবসময় ছিল এই সম্ভাবনাটা যে আমি আমার প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেব, এবং প্রতিপক্ষ পলিটিক্যাল পার্টি থেকে তো অবশ্যই বিএনপি জামাতকে আমি নিশ্চিহ্ন করে দেব, এবং পলিটিক্যাল পার্টির বাইরে যে ন্যাশনাল ফিগার গুলো আমার প্রতিপক্ষ হতে পারে, আমাকে রিপ্লেস করতে পারে, মানুষের মনে আশা জাগাইতে পারে ভবিষ্যতের বাংলাদেশের নেতা হিসেবে, তাকেও আমি ক্র্যাশ করে দেবো। এর মধ্যে প্রফেসর ইউনূস ছিলেন, এবং প্রফেসর ইউনূস কে বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, এটা একদমই পারেনি বাংলাদেশ কাজে লাগাতে। তাকে অন্য দেশ কাজে লাগাইছে, পৃথিবীর সব দেশ তাকে কাজে লাগাইছে, পৃথিবীর সব দেশে তার মেধা দক্ষতা এটা কাজে লাগছে, পৃথিবীর সব দেশে সে সেলিব্রেটেড। এইরকম ফিগার বাংলাদেশের ইতিহাসে আগামী 50-100 বছরে আসবে কিনা এটা আমার সন্দেহ আছে। মানে আমি অবশ্য ভবিষ্যৎ নিয়ে এত বড় ইয়ে করতে চাই না, কারণ আমরা ডেফিনেটলি আমরা প্রত্যাশা করি যে প্রফেসর ইউনূসের যোগ্যতাকেও ছাড়িয়ে যাক আমাদের আগামী প্রজন্ম। কিন্তু আমরা তো ধরেন জিয়াউর রহমানের পরে এত বড় কারিশম্যাটিক লিডার আমরা বাংলাদেশে পাইনি, আর নট ইভেন শেখ মুজিবও এই লেভেলের কারিশম্যাটিক লিডার ছিল। তো এই 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 জায়গাটা এসে উনি কাজ করার সুযোগ পাইছেন অনেক বেশি বয়সে। আমাদের সবার মনেই একটা আশঙ্কা ছিল যে এই বয়সে উনি কেমন সময় দিতে পারবেন, কেমন পারফর্ম করবেন, ওনার সেই উদ্যমটা আছে কিনা, কিন্তু এটাকে উনি পিছনে ফেলে দিয়েছেন। উনি একেবারে তরুণদের মতোই একই একই দুর্গতিতে উনি দৌড়ে যাচ্ছেন, এবং মাত্র 8 মাস। আজকের ভিডিওতে আমি বলছি যে প্রফেসর ইউনূস যেদিন ঈদের মাঠে হাত যারা ছুঁইতে পারছে তারা সবাই বলছে যে স্যার আর 5 বছর। কেন সবাই এরকম আহ্বান জানাচ্ছে, আকুতি জানাচ্ছে? কারণ এই একটা মানুষ অনেক দিন পর মানুষকে মানুষের মর্যাদা দিতে পারছে। হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট। এবং এই জায়গাটায় যে প্রফেসর ইউনূস যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনেতাদের জন্য, ভবিষ্যৎ শাসকের জন্য, এই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতেই হবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। স্যার যতদিনই থাকেন, স্যার সামনের ডিসেম্বরে ইলেকশন দিয়ে চলে যান বা সামনের জুনে ইলেকশন দিয়ে চলে যান, হোয়াট এভার, যে যতদিনই থাকেন উনি যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়ে যাচ্ছেন, এটাই বাংলাদেশের শাসনের স্ট্যান্ডার্ড, এটাই বাংলাদেশের রাষ্ট্রনেতার স্ট্যান্ডার্ড হয়ে থাকবে। এবং এখানেই এই পুরনো রাজনীতিবিদদের আতঙ্ক, ভয়, যে আমরা তো আসলে পারবো না এটা করতে, আমাদের এই মেধা, এই যোগ্যতা, এই ভিশন এটা তো নাই। সেই জন্যই যত কম ছোট করা যায় ওনার শাসনকালটাকে, এবং যত তাড়াতাড়ি ওনাকে ডিসক্রেডিট করে বের করে দেওয়া যায়, এই চেষ্টা হয়েছে। এবং এটা সম্ভব হবে না এই কারণেই যে বাংলাদেশের মানুষ প্রফেসর ইউনূসের পাশে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, একটা বিশাল প্রাচীর হয়ে ওনার পাশে দাঁড়িয়ে গেছে, এবং উনি বিপ্লবের কেউ ছিলেন না, কিন্তু উনি বিপ্লবে পার্টিসিপেট করেননি। হ্যাঁ, উনি এমনকি বিপ্লবের সময় দেশেও ছিলেন না, কিন্তু উনি বিপ্লবের আইকন হয়ে উঠছে। এটা একটা অসাধারণ বিষয়। হ্যাঁ, আমি এটাকে তুলনা করতে চাই খোমেনির সাথে। খোমেনিও প্যারিসে ছিলেন ওই সময়, এবং প্যারিস থেকে দেশে ফিরে গেলেন। হ্যাঁ, তো সেই প্রত্যাবর্তনের পর খোমেনি যেই ফিগার হয়ে উঠেছিলেন ইরানে, প্রফেসর ইউনূস ঠিক একই লেভেলের ফিগার হয়ে উঠেছেন। এবং আমি আশা করি যে দুইটা জিনিস ইয়ে আছে, সেটা হচ্ছে যে এক, যেখানে আমি মনে করি যে যেখানে আনকম্প্রোমাইজিং প্রফেসর ইউনূস, সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার, এবং 2 নাম্বার হচ্ছে যে ভারতের সাথে ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো। এবং এই জিনিসটা আমরা চাই যে এটা প্রফেসর ইউনূস যেটা করেছেন, মিটিং এ যা বলেছেন আমরা তো দেখেছি, মোদির সাথে মিটিং এ কি বলেছেন। হ্যাঁ, এবং এই জিনিসটা অব্যাহত থাকলে বাংলাদেশের মানুষ ওনাকে আর কখনোই ছাড়তে চাইবে না। জি দাদা, আমি আরো বিস্তারিত ভাবে ধরেন চীন সফর, ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠক, বা সাম্প্রতিক সময় যে আমেরিকার সাথে যে ট্রেডের যে শুল্কের যে বিষয়টা নিয়ে একটু আসবো আমি। তার আগে একটু ইলিয়াসের কাছে যেতে চাই। ইলিয়াস, আপনি কিভাবে দেখছেন ডক্টর ইউনূসময় সাধারণ মানুষের মন, এবং সবাই চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো কন্টিনিউ করুক, আবার সকল দলের একটা চাপ হচ্ছে যে নির্বাচনটা যেন যথাসময়ে হয়। তো সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণ ইউনূসের, মানে ব্যক্তিগত ইউনূস, আমি কিন্তু পুরো
ডক্টর ইউনূস সাহেবের মন্ত্রী পরিষদের কথা বলছি না, উপদেষ্টা পরিষদ না, শুধু ডক্টর ইউনূসের যে ক্যারিশমা আমরা সেটাকে হাইলাইট করতে চাচ্ছি। হাইলাইট মানে কি সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, এটা অলরেডি হাইলাইটেড। আপনার কাছ থেকে শুনি। জি, বিষয় হচ্ছে যে আমরা একটা বিষয় মনে পরিষ্কার করা দরকার। ধরেন সারা দেশে এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ডক্টর ইউনূস আর বিএনপিকে মনে হচ্ছে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এই জায়গাটা মনে হয় আমাদের পরিষ্কার করা উচিত। আমরা আলাদাভাবেও যখন কথা বলি, আমরা জানি যে এই দেশে মানে একটা আনইলেক্টেড গভর্নমেন্ট বেশি দিন থাকতে পারে না, এটা থাকা সম্ভবও না। আলটিমেটলি একটা নির্বাচিত সরকারকেই ক্ষমতায় আসতে হবে, তাদেরকেই দেশ চালাতে হবে, এবং যে কথাটা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেন। কিন্তু পরিস্থিতিটা এখনকার যে অবস্থা, ধরেন আমাদের স্বাভাবিক নির্বাচন হয় নাই, স্বাভাবিকভাবে দেশ চলে নাই, এখনো পর্যন্ত যদি আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক, তাদের যেই প্রোপাগান্ডা সেলগুলো আছে, এবং ইন্ডিয়া তো সরাসরি তাদের হয়েই কাজ করছে, তাদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশে ধরেন একটা জায়গায় যদি একটা ছোট মানে কোন একটা জনসমাবেশ হয়, সেখানে অন্তত 50% মানুষের মাথায় টুপি থাকবে। এটা আমাদের দেশের মানুষ যেহেতু মুসলমান, তারা মাথায় টুপি পরে, এটা আমাদের মানে একটা মানে ওই দেশের কালচার। এটা যে ধর্মীয় পোশাক তাই না, আমাদের কালচারে, আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। এটাকেও তারা নিয়ে তারপরে ফেসবুকে পোস্ট করছে, করে তারপরে দেখাচ্ছে যে আমি জানি না, এখানে হতে পারে কেউ কেউ মানে কালো পতাকার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা তো আর নিষেধ না, বাট এটা যেহেতু একটা জঙ্গি সংগঠন, এটা কাদের তৈরি কি সেই আলোচনায় আর যাচ্ছি না, একটা জঙ্গি সংগঠনের নাম দেয়া হয়েছে, আমরা সেটা থেকে মানে বিরত থাকাই মনে হয় ভালো। তারপরেও যদি নাকি তারা কেউ করে থাকে, কিংবা কোনো এজেন্সি যদি নাকি এটাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করে থাকে, সেটা করে থাকতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য কি, আমরা কি আসলে আফগানিস্তান হইতে চাই, আমরা কি পাকিস্তান হইতে চাই, আমরা কি আইএসআই হইতে চাই না? আমরা তো কোনো জঙ্গি সংগঠনের সাথে না, আমরা চরমপন্থী না, কখনোই না। অথচ এইটাকে তারা পুঁজি করে সেই ছবিগুলোকে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশ হচ্ছে ইসলামী চরমপন্থীদের দখলে চলে যাচ্ছে। এটা যদি আপনি কয়েকটা সিকোয়েন্স যদি ভাগ করেন, দেখেন ঈদের যে সেখানে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ, এটা হচ্ছে ইয়েটা আমি কনক ভাইকে এটা পাঠাতে চেয়েছিলাম। তো সেইখানে একটা ব্যানার আছে, ব্যানারের পেছনে অনেকগুলো মানুষ, সেই মানুষগুলোর সাথে আপনার একটা কুকুরকে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি আমাকে বলেন যে প্রথম আলোর ঈদের দিনের ওই কাপাসিয়াতে এক মুসল্লিরা, তাদের শিরোনামটা হচ্ছে নাটক বন্ধ করে দিল মুসল্লিরা। আচ্ছা, মুসল্লি মানে কি? বাংলাদেশে যারা নামাজ পড়ে তারা সবাই মুসল্লি, মানে মসজিদে নামাজ পড়তে গিয়েছে তাদেরকে মুসল্লি বলা হয়। তার মানে মুসল্লি ইনডিরেক্টলি সে এটাই বুঝাচ্ছে যে মুসলমানরা হচ্ছে গিয়ে নাটক বন্ধ করে দিল। বাংলাদেশের মানুষ, আরে ভাই এই দেশ এরকম এক জায়গায় গিয়ে পৌঁছেছে পর্ন জোর করে সরকারিভাবে বন্ধ করতে হয়। তো পর্ন সাইট আপনি বন্ধ করার জন্য সরকারিভাবে সেই দেশে আপনি বলছেন যে এই দেশে নাটক চলতে দেয় না? সারাদিন নাটক সিনেমা দিয়ে ভরপুর, নাটক নাকি চলতে দেয় না, নাটক বন্ধ করে দিয়েছে। প্রথম আলো এই নিউজ করেছে। আচ্ছা, নিউজ করার আগে আর পরে যেই দেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত নাটক করে, হ্যাঁ, এবং এত বেশি নাটক করে যে আমাদেরকে বলতে হয় নাটক কম করো প্রিয়, হ্যাঁ, সেই দেশের নাটক নাটক চলে না। এখন এই বিষয়গুলো যদি সবই করেন, এখন মানুষ তো রিয়েক্ট করে নাই, যেটা 2007 সালে প্রথম আলো করেছিল, সেই এক কার্টুন দিয়ে তারপরে মুসলমানদেরকে ঝাঁপায় তারপরে রাস্তায় নামানোর পরে তারপরে এই যে 15 বছর সেই প্রথম আলোর কার্টুনের চললো বাংলাদেশ। সারা পৃথিবী জানলো যে এই দেশ মুসলমানদের ইয়েতে চলে যাচ্ছে, চরমপন্থীরা দখলে নিচ্ছে। ঈদের আগেও আপনি যদি চ্যানেলের জিল্লুর যে বক্তব্য, জিল্লুর হঠাৎ করে বলে বসলো যে এই দেশে নাকি বিশাল চরমপন্থী। জিল্লুর, তোমার সেই জঙ্গি হামলা কই? ঈদের পরে না বলে জঙ্গি কোথায় কোথায় জঙ্গি হামলা হবে, জিল্লুর সেটাও বলে দিল। তো জিল্লুর যে কাদের লোক, এই চিপ রেটের বিদেশি এজেন্সিদের এজেন্ট, এদের থেকে সাবধানে থাকতে হবে আমাদের। কিন্তু কথা হচ্ছে জিল্লুর আসলে কাদের পারপাস সার্ভ করে? মানে জিল্লুর তো আগে আমেরিকান পয়সায় চলতো, এখন তো আমেরিকান পয়সা বন্ধ নাই, এখন জিল্লুরের পয়সাটা কোত্থেকে আসছে এটা একটু আমাদের জানা দরকার। তো জিল্লুরকেও বলতে হবে। হ্যাঁ, এখন পাশের থেকে এখন তো সেটা তো মানুষদের জানা দরকার। হ্যাঁ, যে আসলে তো আমেরিকান ফান্ডিং বন্ধ, তো সবার বন্ধ, যারা পাইতো এনইডি ফেনিডি ইত্যাদি ইত্যাদি সবকিছু ট্রাম্প দিছে একেবারে বন্ধ করে। এখন জিল্লুরের পয়সা কোত্থেকে আসে এটা জিল্লুরকে বলতে হবে। জিল্লুরের এনজিও কি দিয়ে চলে, কার পয়সায় চলে, তাহলেই সব বোঝা যাবে কার কি কোথায় বাধা আছে।
তো এই অনেক ন্যারেটিভ থেকেই দেখেন এইখান জিল্লুরের গলার জোর কোথায় থেকে আসে ওটা আমরা জানি। এইখান থেকেই কিন্তু শুরু হয়েছে। আপনি দেখেন এক এক করে প্রথম আলো এইদিকে এইভাবে উস্কাইতে চাচ্ছে, জিল্লুর আবার ওইদিকে খাতা কলম সামনে নিয়ে 5-6টা পৃষ্ঠা নিয়ে তার কাছে বিভিন্ন দেশের এজেন্সিরা তাকে তথ্য দিয়েছে, তিনি হচ্ছে জেনেছেন বাংলাদেশ একটা এবং কিভাবে হামলা হবে। আমি আমার আগের ভিডিওতে এই কথাগুলো বলেছি যে কোর্টে হামলা হবে আগের মতো, সেই জেএমবির মতোই নাকি কোর্টে হামলা হবে। তো জেএমবির হামলা কোর্টে সারা দেশে 500 জায়গায় করেছে কারা? করেছে। তার মানে জিল্লুর রয়েদের লোক, এটা সে নিজে প্রমাণ করলো। মানে ছায়ানট এই হামলা সব তাদের হামলা। আমরা ইলিয়াস আমরা শুনি, মানে প্রথমে এটা হচ্ছে যে এজেন্সির গোয়েন্দা রিপোর্ট কার কাছে আসে? হ্যাঁ, কার কাছে? আমাদের কাছে আসে? আসেন না, ওর কাছে আসে কেন গোয়েন্দা রিপোর্ট? তো এবং সেটা কোন দেশের? আমেরিকান ফান্ড তো বন্ধ। তো এই হচ্ছে অবস্থা। তারা যে চেষ্টাটা করেছিল সেটার কিছুটা প্রতিফলন আবার নিউ ইয়র্ক টাইমস তাদের নিউজ করেছে, বাংলাদেশে ইসলামপন্থীদের করেছে। বাংলাদেশ ইসলামপন্থীদেরই দেশ, এই দেশে ইসলামের পন্থীরা যা চায় সেইভাবেই চলবে। এটা তো খ্রিস্টানের দেশ না, এটা তো ইহুদির দেশ, এটা হিন্দুদের দেশ না, এই মুসলমানদের দেশ। তো মুসলমানরা যেমন চায় তেমনি চলবে। আপনার কোন দেশ আছে যে যেখানে আপনি যদি গণতন্ত্র মানেন, মুসলমান যদি চায় যে আমার দেশ আজকে তারা যদি বলে এই দেশ শরিয়ায় চলবে, এই দেশ না আমার ওপেন সেক্স কান্ট্রি হবে, সমস্যা কি? যা চায় তারা তাই হবে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে তারা চাচ্ছে বিদেশিদের আবার ফের সে আগের মতো ইনভলভ করতে। এখন সমস্যাটা সেটা হচ্ছে যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর মোহাম্মদ ইউনূস এই চীনের যেই সফরটা, শেখ হাসিনাকে ইন্ডিয়াতে গেলে কাদেরকে দিয়ে, বাইজি টাইজিদেরকে দিয়ে বরণ করতো আমরা দেখেছি, ঢোল তবলা দিয়ে, তারপরে নেচে গেলে শেখ হাসিনা নিজেও ডান্স করেছেন, এগুলো দিয়ে বরণ করতো। একটা ছোট্ট মন্ত্রীকে পর্যন্ত পাঠায় নাই, উপমন্ত্রী, মন্ত্রণালয়ের কর্মকর্তা, এদেরকে দিয়ে তাকে রিসিভ করাইতো। আমার বিশ্বাস করেন, মানে অন্তরটা একদম ভরে গিয়েছে যখন দেখলাম মোদি সহ পুরো ভেতরে থাকা লোকগুলো সব দাঁড়িয়ে গেল, ইউনূস ঢুকলো, মনে হলো আমেরিকার প্রেসিডেন্ট ঢুকলো অন্যান্য কয়েক দেশের, তাও সেই মানে বড় কোনো দেশ না, ওই D8 ওই টাইপের দেশ না, মনে হলো যেন এই আসিয়ান টাসিয়ান এই টাইপের কোনো সংস্থার ভেতরে আমেরিকান প্রেসিডেন্ট এসছে, তিনি আসার পরে সব দাঁড়ায় গেল, এরকম ভাবে তাকে সম্মাননা দেওয়া হলো। এটাকে নিয়ে আওয়ামী লীগের লোকজন নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার, অথচ ওনাদের নেত্রী বাথরুমের চিপায় ওই কার্পেট মানে করে ক্রস করে মাটি দিয়া খালি পায়ে দৌড় দিয়ে আসা চেষ্টা করেছে সাথে একটা ছবি তোলার জন্য। কত নাটক আমরা দেখেছি এই দেশে। ইউনূসকে তাদের ভাল লাগে না। তা আমার বক্তব্যের প্রথম পার্টটা আমি এটা দিয়ে শেষ করতে চাই। আমরা ইউনূসকে এই দেশে বিএনপির মুখোমুখি দাঁড় করাইতে চায় না। আলটিমেটলি এই দেশে নির্বাচন হবে, আমার মনে হয় নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে হয়তোবা, যদি জনগণ ভোট দেয়। কিন্তু এই মুহূর্তটা আমার মনে হয় ইউনূসকে দরকার, কারণ দেশের একটা স্টেবল পরিস্থিতিতে যাওয়া পর্যন্ত এই জঙ্গি নাটক টাটক এইসব, এই অর্থনৈতিক যে একটা মন্দা চলছে, এগুলো থেকে বের হওয়ার জন্য ইউনূসকে দরকার। এবং আমার ব্যক্তিগত মতামত, আমি মনে করি বিএনপি যদি ক্ষমতায় আসেও, যদি ইউনূস রাজি থাকে, ওনাকে প্রেসিডেন্ট বা কোনো একটা পদ তৈরি করে তারপর রাখা উচিত, যেটা একটা মেন্টর হিসাবে কাজ করবে, মানে সর্বোচ্চ সম্মানের একটা জায়গায় থাকবে। যেমন ধরেন ব্রিটিশ রানী এখনো পর্যন্ত রানী, তার তো কোনো পাওয়ার নাই, কিছুই নাই, কিন্তু তারপরও তার সম্মান সবার চাইতে উপরে, ওরকম ভাবে রাখা যাইতে পারে। এটাতে আমাদের আন্তর্জাতিকভাবে ইউনূসকে যেই অবজ্ঞা করা হয়েছে, তাকে আমরা এতদিন ধরে, যেটা দাদা বলেন, কাজে লাগাইতে পারি নাই, আমরা মনে হয় তাকে পুরোপুরি কাজে লাগাইতে পারি। আর এই ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস এই 5 বছর ধরে এই সোশ্যাল মিডিয়াতে আছে, যেহেতু এখনো বিক্রি হয় নাই, নতুন করে বিক্রি হওয়ার কিছু নাই। ইলিয়াস, আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে আপনি যে কথাটা বললেন, অনেকে দর্শকদের অনেক স্মৃতি থেকে ছুটে গেছে, এটা দেখতেছে আমার কাছে নানাভাবে আর কি। তো দাদা, এই যে আমরা তো আপনার কাছ থেকে একটু জানি যে সাম্প্রতিক সময়ে কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ শুল্ক, এটা কিন্তু আমার মনে হয় যে আমি নন টেকনিক্যাল পার্সন, কিন্তু এট এ গ্ল্যান্স আমার দেখে মনে হয়েছে যে এটা সমাধান করা খুব বেশি কঠিন কিছু না। অলরেডি তারা মিটিং করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন, বেশ কিছু ইফেক্টিভ সিদ্ধান্ত আমার মনে হয়। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু যেই দেশ যত শুল্ক নিচ্ছে তার 50% তাদের উপর ইম্পোজ করে দিচ্ছে। তো আমার মনে হয় যে এটা সমাধান করা বাংলাদেশের জন্য খুব কঠিন কিছু হবে না। তো সার্বিকভাবে আপনি চীন সফর, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারের সঙ্গে বৈঠক,
এবং এই যে ট্যারিফ, এটা নিয়ে যদি একটু সংক্ষেপে যদি আপনার বিষয়টা বলেন, দর্শকদের জন্য একটু বুঝতে সুবিধা হবে যে আপনার আমরা অনেকদিন আগে থেকেই বলে আসতেছি যে গ্লোবাল ইকোনমির সেন্টারটা শিফট হয়ে যাবে চায়নাতে, মানে আমাদের অঞ্চলে, এবং আমাদের প্রক্সিমিটির কারণে চায়নার এই গ্রোথ এবং এই গ্লোবাল ইকোনমির লিডারশিপের সুবিধা নিয়ে আমরা আমাদের অর্থনীতিকে নতুন করে গড়ে তুলতে পারি এবং আমরা চীনের সাথে সাথে আমাদের গ্রোথটাকে অ্যাডভান্স করতে পারি। সেজন্য চীনের সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক, অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক এবং পিপল টু পিপল যে সম্পর্ক, সেটাকে আমরা গড়ে তুলতে পারি। এবং সেই জন্য আমি বাংলাদেশের তরুণদেরকে আজ থেকেই বলি যে, যেমন ধরেন আমাদের আগের জেনারেশন যেটা ভুল করেছে আর কি, সেটা হচ্ছে ইংরেজি না জানা। ইংরেজি থেকে দূরে থাকার কারণে আমরা গ্লোবাল কমিউনিটির সাথে সেভাবে মিশতে পারিনি। এবং এখন যে সুযোগটা আসছে, আমাদের চাইনিজ জানতে হবে। মানে আমাদের না জানলেও চলবে চাইনিজ, কিন্তু আমাদের পরের যারা প্রজন্ম তাদেরকে চাইনিজ জানতে হবে, ম্যান্ডারিন জানতে হবে, ভালো চাইনিজ জানতে হবে, যদি আমাদের সত্যিকার অর্থেই এই ইকোনমিক গ্রোথের সাথে আমাদেরকে অ্যাট পার যেতে হয়। এটা হচ্ছে নাম্বার 1 ইস্যু। নাম্বার 2 ইস্যু হচ্ছে যে পৃথিবী আর আগের হিসাবে তো আর চলবে না। মানে ধরেন এই 70 দশকের আগের হিসাবে চলবে না। এখন গ্লোবাল ইকোনমি এবং পলিটিক্স এর সেন্টার অনেকগুলো জায়গায় হবে। আমেরিকার অর্থনৈতিক কর্তৃত্ব কমবে, কিন্তু স্টিল তার পলিটিক্যাল কর্তৃত্বটা থাকবে গ্লোবালি। আমাদের আমেরিকার সাথে একটা সম্পর্ক রাখতে হবে লং টার্মে, এবং সেটা কিভাবে রাখা যায় সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, যে কৃষিভিত্তিক যে সমস্ত রাজ্যগুলো আছে তার সাথে আমাদের বাণিজ্য বাড়ানো, এবং এটা যদি বাড়ে তাহলে আমাদের ট্যারিফ এমনিতেই কমবে। হ্যাঁ, আমি তখনও জানতাম না যে ট্যারিফ ইম্পোজ হচ্ছে। তো এটা যেদিন ট্যারিফ ইম্পোজ হলো তার 2 দিন আগে বোধহয় আমি করেছিলাম। তো আমাদের যদি আমদানি বাড়ে আমেরিকা থেকে, আমাদের ট্যারিফ, রিসিপ্রোকাল ট্যারিফ এমনিতেই কমে যাবে। এটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে, এটা মাঝে মাঝে বলি আর কি, যে আমার পেশার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রবলেম সলভিং। মানে আমি যে কাজটা করি আর কি, সমস্যার সমাধান করা আর কি। সেই জন্য আমি আমার এপিসোড গুলোতে খুব অনেক প্রবলেমের খুবই মানে আউট অফ দ্য বক্স সলিউশন দিই। এবং এই ট্যারিফ বাড়ানোর ফলে আমাদের সামনে একটা ইউনিক অপরচুনিটি তৈরি হয়েছে। আমি এইখানে এটা বলতে চাচ্ছি না কারণ এই জন্য না যে চাই না, সেটা না। আমি একটা এপিসোড করেছি কারণ এটা এক্সপ্লেইন করতে হবে যে আসলে কি করা যায় এবং কি করলে এই প্রবলেমটাকে আমি অপরচুনিটিতে শিফট করতে পারি। মানে বিজনেসে আমরা যা করি আর কি, যে প্রবলেম আমরা অ্যান্টিসিপেট করি আগে, এবং এই প্রবলেমটাকে কিভাবে আমি সুযোগ হিসেবে ব্যবহার করতে পারি, এটাই বিজনেসের মূল আর কি। কি বলবো, এটা কি, তো যেহেতু আমি বিজনেসের লোক, আমার মাথায় ওইটাই সবসময় ঘুরতে থাকে যে সমস্যা কি হতে পারে, এটাকে আমি কিভাবে অপরচুনিটিতে শিফট করতে পারি। এই প্রবলেমটা আমাদের যে কি সিরিয়াস একটা অপরচুনিটি না, আমি কিন্তু খুবই হ্যাপি। এবং এইটার জন্য যেই সিদ্ধান্তটা নিতে হবে, এটাতে প্রফেসর ইউনূসকে নিজেকে ইনভলভ হতে হবে। শুধু নিজেকে না, আর একটা সিনারিও এভালুয়েশন করতে হবে, এবং এটার জন্য ইন্টারন্যাশনাল এজেন্সিকে কাজে লাগাতে হবে। যেমন ধরা যাক বিসিজি বা পিডব্লিউসি, এদেরকে ইনভলভ করতে হবে। করে আমরা যদি মোটামুটি 1-1.5 মাসের মধ্যে আমরা যদি সমস্ত অ্যানালাইসিস কমপ্লিট করে একটা ফার্ম ডিসাইসিভ ডিসিশন নিতে পারি, তাহলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে, জাস্ট যদি এই ট্যারিফটা এরকম থাকে। হ্যাঁ, তো এটা কালকে আসবে সম্ভবত এপিসোডটা। এবং আমি বাংলাদেশের মানুষদেরকে বলবো আর কি, জনগণকে বলবো যে দেখেন, পৃথিবীতে কোনো সমস্যা না। হ্যাঁ, যদি আমরা সিচুয়েশনটাকে খুব ভালোভাবে ইন্টেলেকচুয়ালি অ্যানালাইসিস করতে পারি এবং তার ভিত্তিতে আমি একটা অ্যাকশন নিতে পারি। এবং বাংলাদেশে এত ব্রাইট ছেলেরা আছে না ইয়াং জেনারেশনে, যে এদের সামনে কোনো সমস্যা হয়ে থাকবে না। ওরা বলে যে স্যার আমাদের উপরে আদেশ আছে যে ইউনিটের ভিতরে কি কি কাজ হচ্ছে বা কি হচ্ছে এটা উপরের দিকে জানানো। তো পরবর্তীতে আমি এটা অন্য ইউনিটে কল করে জেনেছি যে ওদের ইউনিটেও কি সকালবেলা এরকম লোক ছিল, এবং আমি জেনেছি যে হ্যাঁ, সব ইউনিটেই লোক ছিল। আমাদের তো ওই সময়, যেহেতু আমি ক্যাপ্টেন, আমার কন্টেম্পোরারি কোর্সমেটরা অ্যাডজুটেন্ট বা কোয়ার্টার মাস্টার ছিল, সুতরাং আমি আমার কোর্সমেটদের যারা ছিল, যেমন সিগন্যালসে আমার একটা কোর্সমেট ছিল, ওকে কল করেছি। সব ইউনিটেই ডিজিএফ এর লোকজন বসেছিল 8টা বা 8:30টার দিকে। এটা হলো একটা পয়েন্ট যেটা আমি প্রশ্ন রেখেছিলাম, যে তাহলে কি ডিজিএফআই কিছু জানতো আগে থেকে? না জানলে আপনার, আমরা তো কিছুই জানতাম না। তার আগের দিন কোনোদিন এরকম কোনো ঘটনা হয় নাই যে সিভিল পোশাকে কেউ ঢোকার চেষ্টা করছে, কিন্তু ওই দিন কেন?
এবং ওদের উপরে আদেশ হচ্ছে যে আর্মির ভিতরে কি হচ্ছে, আমাদের ভেতরে কোনো অশান্তি সৃষ্টি হলো কিনা, আমাদের এখানেও কোনো বিদ্রোহ হচ্ছে কিনা, সেই রকম বিষয়গুলো উপরের দিকে জানানো। এটা গেল ফার্স্ট পয়েন্ট। তো ওই দিন আমরা মুভ করতে পারিনি, মানে যেদিন 25শে ফেব্রুয়ারি ঘটনা হলো সেদিন সকালবেলা যখন ফায়ার হওয়ার পরপরই আমাদের ইউনিটে বিভিন্ন অফিসারদের কাছে সমানে কল আসছিল যে তোমরা কখন আসবা, কিন্তু আমাদেরকে বেসিক্যালি বাধা দিয়েছিলেন আমাদের ব্রিগেড কমান্ডার নিজে, যিনি হচ্ছেন ব্রিগেড কমান্ডার ওয়াহিদ স্যার। তার কথা আমি বলেছিলাম যে উনি মাত্র 7 দিন বা 10 দিন আগে আমাদের ওখানে নতুন পোস্টেড হয়েছিলেন, আগের যে ব্রিগেড কমান্ডার ছিলেন উনি চলে গিয়েছিলেন। এই যে পোস্টিং এর বিষয়টা, এটা হচ্ছে আমি বলবো যে এক একজন তো এক একটা পার্ট কভার করছে। আমি বলবো যে পোস্টিং এর বিষয়গুলো, যেমন কর্নেল জামান স্যার বললেন যে স্যারকে পোস্টেড আউট করে দেওয়া হলো, এই যে পোস্টিং এর বিষয়গুলো আমরা দেখলাম। আমাদের সিও যিনি ছিলেন কর্নেল মেহেদী স্যার, স্যারও 7-8 দিন আগে হঠাৎ করে পোস্টিং হয়ে আমাদের ইউনিট থেকে বিডিআর এ পোস্টিং হলেন। আবার আমাদের যিনি ব্রিগেড কমান্ডার উনিও অন্য জায়গা থেকে পোস্টিং হয়ে এখানে আসলেন। সমস্ত ব্রিগেড কমান্ডাররাই নতুন আসলেন। পুরা ঢাকাটাকে মনে হচ্ছে যেন সেট করে রাখা হয়েছে থ্রু পোস্টিং। যেটা আমি এমএস কে প্রশ্ন করেছি যে স্যার এই প্রশ্নের যদি উত্তর দিতে পারেন কেন এই পোস্টিং গুলা হলো, কেন বিডিআর এর ওই 57 জন অফিসারদেরকে গত 3 মাসে পোস্টিং করে এখানে আনা হলো, আপনি যদি আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি চাকরি করব। ওনারা এই প্রশ্নের উত্তর দিতে পারেন না এবং ওনারা ভয় পেয়েছেন যে আরে তুমি ফোনে আমাকে এইসব জিনিস জিজ্ঞেস করতেছো। সো এই প্রশ্নটা থেকে যায় যে ওই সময় যারা এমএস ব্রাঞ্চের দায়িত্বরত ছিলেন এবং তার উপরে যারা হায়ারার্কি অর্থাৎ চিফ, তখনকার সেনা প্রধান, ওনাদের নলেজ ছাড়া তো এই পোস্টিং গুলো হয়নি। তো এই জায়গায় একটা বিশাল একটা কাজ করার জায়গা কমিশনের, যে এই পোস্টিং গুলা কাদের অর্ডারে হয়েছিল, কি ক্রাইটেরিয়াতে ওনাদেরকে তখন এইভাবে পোস্টেড করা হলো, কেন এত কুইক, মানে এই জিনিসটা তো সন্দেহের উদ্রেক করে, তাই না? যে 18 ইঞ্জিনিয়ার্স এর কর্নেল মেহেদী স্যার এত ইম্পর্টেন্ট সব কাজ করছিলাম, কারণ তার আগের 2 বছর কিন্তু, ওই ঘটনার 2 বছর আগে কিন্তু আমরা সবাই সিভিলি ডিপ্লয়েড ছিলাম, আমাদের মাইন সুইপিং চলছিল, আমাদের ইউনিট রাজুকে কাজ করছিল, বিভিন্ন ইম্পর্টেন্ট কাজে মেহেদী স্যার খুব শক্ত হাতে কাজ করছিলেন। তো যখন যেই মানুষটা শক্ত হাতে কাজ করছিলেন তাকে কেন আপনারা বিডিআরে নিয়ে গেলেন, এই প্রশ্নগুলো তো থাকে। তো সেই জিনিসটা আমি কভার করেছিলাম এবং সেই দিন সারাদিন আমাদেরকে যেতে দেওয়া হলো না। এমআইএসটি থেকে সব অফিসাররা, আমি যেহেতু ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের ইঞ্জিনিয়ার্স এর সব অফিসারদেরকেই বাধ্যতামূলকভাবে এমআইএসটির অর্থাৎ মিলিটারি এতে সিভিল ইঞ্জিনিয়ারিং করতে হয়। তো সেই সময় কিন্তু ক্যাপ্টেন ফুয়াদ স্যার যার কথা বললেন উনি আমার ইউনিটের অফিসার ছিলেন, 46 লং কোর্স স্যার সুবাল স্যার, ওনারা সবাই ইয়ে থেকে চলে আসলেন এবং এসে ওনারা বলতেছেন যে আমাদের অস্ত্র কোথায়, আমরা যাবো কখন। ওনাদের এটা মাথায় নেই যে আমাদেরকে যেতে দেওয়া হবে না এবং উল্টা আরো কোয়ার্টার গার্ডকে খুব নিরাপদে রাখতে বলা হলো যাতে হঠাৎ করে মাথা গরম করে কোনো অফিসাররা অস্ত্র নিয়ে বের না হতে পারে। ওই দিন সারাদিন আমরা বের হতে পারিনি, আমাদের কাজ ছিল 25 তারিখে সারাদিন টিভির সামনে বসে বসে দেখা যে আসলে কি আপডেট দিচ্ছে। এবং আমি আরেকটা কথা বলেছিলাম যে জিনিসটা অনেকে মিস করেছেন, যে এনডিটিভি, ভারতের এনডিটিভি আমাদের ইউনিট থেকেই পরবর্তীতে আমি জেনেছি, আচ্ছা 36 লং কোর্সের মেজর শরীফ স্যার, যাকে নিয়ে এখন জুলকারনাইন সামি একটা প্রোগ্রাম করে করেছেন, যে তারেক সিদ্দিকীর ক্যাশিয়ার ছিলেন বা ক্যাশ ম্যানেজমেন্ট করতে পারেন, কারণ স্যারকে আমি সেই তারেক সিদ্দিক স্যারের শাশুড়ি যখন অসুস্থ ছিল সিএমএইচ সেই সময় একদিন স্যারকে আমি ফোন দিয়েছিলাম, শরীফ স্যারকে, যে স্যার আপনি কোথায়, বলে আরে বলো না, আমি তো দিন রাত মানে নিজের বাসা নিজের রেখেও, মানে নিজের ওয়াইফকে রেখে উনি দিন রাত তখন সিএমএইচ এ থাকতেন ওনার শাশুড়ির সেবা যত্ন করার জন্য। সেই সময় শরীফ স্যার আমার ইউনিটে ছিলেন, 18 ইঞ্জিনিয়ার্স ছিলেন। আমার মনে আছে যে উনি আমার পাশাপাশি বসা, আমরা সবাই মধ্যে বসা, আমাদের আপনার যেটাকে বলে যে অফিসার্স মানে ছোট মেসের মতন আর কি, যেটা ফিল্ড মেস বলি আমরা, ফিল্ড মেসে বসা। তো স্যার সেখানে বলতেছেন এই এনডিটিভি দাও তো, এটা স্যারের মাথায় আসছিল যে তো আমরা 3টা 3:30টার সময় দেখছি যে এনডিটিভি ক্লিয়ার দেখাচ্ছে যে দুপুর, এটা আপনারা যদি একটু রিসার্চ করেন ইলিয়াস ভাই তাহলে পাবেন যে উনারা এত ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে কতজন মারা গেছে, জেনারেল শাকিল যে মারা গেছে কনফার্ম করেছে তারা 3টা বা 3:30টার দিকে, অথচ ওই দিন সন্ধ্যা 6টার আগে আমরা তো কেউ তো ঢোকেই নাই, আর্মির ভেতরে তো কেউ ঢোকার প্রশ্ন আসে নাই। ভেতরে যে আশেপাশের যে মুন্নি সাহা বা তথাকথিত যেসব সাংবাদিকরা পাশেও ছিলেন তারাও কিন্তু কোনো চ্যানেলে এটা কনফার্ম করতে পারেনি যে ভেতরে কি জেনারেল শাকিল বেঁচে আছেন নাকি মারা গেছেন। তো ওই জিনিসটাও একটা প্রশ্ন থাকে যে ভারতীয় চ্যানেলরা তো কিছু জানে কিভাবে, তা তো ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে একদম, ওই কাটিংটা যদি পাওয়া যায় আমার মনে হয় ক্লিয়ারলি পাওয়া যাবে যে এতজন মারা গেছে এইভাবে তারা বলছিল। এবং সেই দিন আমি আরেকটা ইনফরমেশন পাই সন্ধ্যা
7টার পরে আমার তৎকালীন হাজবেন্ড, যিনি পরবর্তীতে মারা যান, তিনি ছিলেন 44 আপনার মানে বিএমএ লং কোর্সের কন্টেম্পোরারি, উনি ছিলেন ফাইটার পাইলট, কোঅর্ডিনেটর আশরাফ ইবনে আহমেদ। তো তার কাছে আমি একটা ইনফরমেশন পাই, যেমন সে তখন ঢাকায় ছিল, তার ইউনিটে ছিল, সে MiG-29 এর পাইলট ছিল। সে আমাকে ওই 7টা বা 7:30টার দিকে জানায় যে তার একজন আত্মীয় সিভিল, সে নাকি তাকে ফোন করেছিল এবং তারা বলেছিল যে তারা খুব ভয় পাচ্ছে। ডক্টর ইউনূস, আপনি দুদু খান, কিছুই বুঝেন না, আপনি একটা নিরীহ মানুষ, আহারে কিছু বুঝেন না। এগুলো আমরা চিনি, এগুলো সাদা চামড়ার যেগুলো আছে চোর, সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্পদ লুণ্ঠন করে এখন তারা আমাদের নীতি শিখায়, আমাদের ম্যানার্স শিখায় তারা। তো আপনি তো ওই চোরেদের কাছ থেকে ধিক্ষা নিয়েছেন, তো আপনি বুঝেন যে চুরি কেমনে ভদ্রভাবে। এই ধরনের চোরেদের কোনো নাই, মানে তার কোনো শত্রু হবে না। চুপচাপ কথা বলার ইয়েতে আপনি বুঝবেন, আপনার কথা বলে আপনাকে সেই করে সে যা করার সেটা করবে। সব চুরি করছে ডক্টর ইউনূস সাহেব নিজে, যেই কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরেদেরকে সে শেল্টার দিচ্ছে। আপনি বলেন তো এই গত 1 বছরে ভারতের সাথে আমাদের কি সমস্যা হয়েছে? ভারত আমাদের চ্যানেল চালাইতে দেয় নাই, আমাদের টেলিভিশন চালাইতে দেয় না। ভারতের চ্যানেল চলছে, ভারতে ইলিশ মাছ পাঠাচ্ছে, ভারতের সাথে বাণিজ্য চলছে, ভারতের ওই করিডোর, তারপরে সব কিছুই তো আছে, কোনো কিছু বাদ আছে না। তার বন্দর এখনো ব্যবহার করছে, আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না। ইউনূস সরকার কি করেছেন? আদানির কাছ থেকে আরো বেশি হারে বিদ্যুৎ নিচ্ছেন আপনি। আর কি কিছু বাকি আছে নাকি? আর কিছু আছে যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে গিয়েছে? কিছুই করি নাই। এটা হচ্ছে আই ওয়াশ। এগুলো আমরা ভুলে যাব না। এতগুলো মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশটা নতুন করে তৈরি করার যে সুযোগ হাতছাড়া হয়েছে, এটার দায় ডক্টর ইউনূস এবং এই এখন যারা আছে তাদের সব কয়টাকে নিতে হবে। আপনাদের কারণে আজকে এই অবস্থা হয়েছে। আমরা গত 1টা বছর ধরে বলছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্সে যান। কয়েকদিন আগে মাহফুজের উপর এখানে হামলা হলো, সেই হামলায় ঘুরায় পেঁচায় তারপরে গোলাম মর্তুজা এখানে প্রেস মিনিস্টার করে বানিয়েছে তারে। সে মানে নানান ধরনের তেনা পেঁচায় টাচায় তারপরে বোঝানোর চেষ্টা করলো। এটাতে আওয়ামী লীগের ওইরকম তেমন কোনো দায় নেই, এখানে কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে ছিল, তাদের কারণে এটা হয়ে গিয়েছে। দূতাবাস কোনো ব্যবস্থাই নেয় নাই। দূতাবাস থেকে বরং এখানকার সরকারের এজেন্সিরা যে ব্যবস্থা নিতে চেয়েছে সেটাকে তারা বাধা দিয়েছে, সেটাকে তারা নিরুৎসাহিত করেছে এখানে, এবং সেটার প্রমাণও আছে আমাদের কাছে। দূতাবাস থেকে বলা হয়েছে তাদের কাছে যে আমরা এটা নিয়ে কোনো ঝামেলায় যেতে চাই না। সেটা যদি ব্যবস্থা নেওয়া হইতো ভালো করে, তাহলে আজকে এই হামলা করার সুযোগ পেত না। এই হামলা করা হবে এটা দূতাবাসের, এরাও জানতো, এই কারণে এটা নিয়ে কোনো ঝামেলায় যায়নি। ভাই, আপনার তো কষ্ট নাই, আপনি তো এখানে পেয়েছেন আরামে। আমার দেখান না যে মন্ত্রী এই ইয়েতে ডক্টর ইউনূস ভাই, আপনারে তো আমরা কাজে লাগাইছি, কাজের লোক টোকরে কাজে লাগাই না, আমরা কাজে লাগাইছি। আপনার মতো বালছাল এগুলি বাংলাদেশের জন্য জীবনে কোনোদিন কোনো কাজে আসেন নাই। আপনারা কেন কাজে লাগাইছি জানেন? খালি ওই যে ধর্মীয় গুটি খেলে না আওয়ামী লীগ, এই কারণে এই কয়েক মাস আপনার দরকার ছিল। আপনার মতো এরকম এই ভদ্র চোর, ভদ্র সুদখোর আমাদের দরকার নাই ভাই। আপনি এই দেশটারে, এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন। আমরা এইরকম দেশ চাইনি। এই কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা শৃঙ্খলা, মানে কি হয় না যেটা আগে হতো না, না আগে হতো যেটা এমন কিছু আছে যে এটা এখন হচ্ছে না, কোনো কিছু ভালো হয়েছে? ঘুষ, সুদ, কোনো মারামারি, দখল, চাঁদাবাজি, সব কিছু হচ্ছে। আপনার মতো এরকম ভালো এক বালের রাষ্ট্রনায়ক দিয়ে আমার লাভটা কি? আপনি কি বাল ফেলাইছেন? আপনি গত এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না। সব বুড়া মুড়া এগুলি খাটাসগুলি ধরছেন, জীবনে কোনোদিন নামও জানি না। এই দেশের এই 15 বছর তার অবদান কি? আপনি সরানো না তাদেরকে। আপনি এই জন্য এসছেন এখানে। আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে। আপনি আমার ক্ষমতায় আসেন দেখে আপনার চ্যাটের বাল হয়ে গেছেন। আপনার তো মিয়া কামলার মতো কামে লাগাইছি আমরা। আপনার এখানে থাকলে, আপনার মতো এরকম একটা সুদখোর যদি থাকে, তাহলে ইন্টারন্যাশনালি তারা আমাদের কিছু বলবেন, এই জন্য কামে লাগিয়েছে আপনার। আপনি এই দেশের জন্য জীবনে কোনদিন কিছু করছেন নাকি? আপনি ওইখানকার বাল ঘুরেন, খালি সারা দুনিয়ায় গার্লফ্রেন্ড আর মদ নিয়ে ঘুরেন, দেশের কোনো কাজ করছেন? আপনি জীবনে কোনোদিন আজ পর্যন্ত কাজ করেছেন কোনো কিছু?
করেন নাই। এখন সুযোগ পেয়েছেন, লুটপাট করে খাচ্ছেন। আপনার ওই যে ভাতিজা ভতিজা যা আছে সব চিনি তোরে ভাই। হ্যাঁ, আপনার এক অপূর্ব চোদনে থাকতে পারে না মানুষ। এর কাছ থেকে নেয়, ওর কাছ থেকে নেয়, এমন বিশাল বড় এক নেতা হয়ে গেছে। তো আওয়ামী লীগের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ টিশ্বজিৎ এগুলির সাথে ধান্দাবাজি করে, ব্যাংক থেকে আইনে এখানে এনে তারপরে টাকা করে, এই স্পন্সর করে। মেরিওটে করেছে, কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে। কোনো মানুষজন নাই, খালি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা এনেছে। ধান্দাবাজি সবই হচ্ছে। এই দেশের কী উপকার হয়েছে, একটা সাধারণ মানুষের কী উপকার হয়েছে? যেই ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারেন নাই সুদখোর ইউনূস। আপনারা এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন, এটার সুযোগ আপনার হাতে ছিল। বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল, ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল। যা মনে চায় করেন ডক্টর ইউনূস। আপনি চুরি, আপনার কিছু লোকজনের চুরির সুযোগ দেওয়া ছাড়া আপনি কোনো কিছু করেন নাই। এই জন্য এতগুলো মানুষ মারা যায় নাই। আমরা, আমার পরিবার বাড়িতে থাকতে পারি নাই। ওই ওই জেলার পুলিশ সুপার, ওই জেলার পুলিশ সুপার, অমুক বাহিনী হাজিরা দিতে দিতে শেষ, কেউ চাকরিও করতে পারে নাই। খোঁজ নিয়েছেন আমার পরিবারের লোকজনের সরকারি চাকরি গিয়েছে, সে চাকরি ফেরত পেয়েছে কিনা খোঁজ নিয়েছেন? এখন পর্যন্ত জেনেছেন? মামলা পর্যন্ত সরান নাই। আপনাদেরকে ছেড়ে দিব মনে করছেন, এইসব জেদ মনের ভিতরে নেই, চুপচাপ বসে আছে, অনেক সহনশীলতা দেখাচ্ছে। কারণ অনেকগুলো সমস্যা, হাসিনা না থাকাতে অনেকগুলো সমস্যা মাথা থেকে সরে গিয়েছে, যেই কারণে হজম করছে খুব ঠান্ডাভাবে। এটা খুব বেশি দিন হজম করব না। এখন তো তাও আসেন ক্ষমতায়, তারপরে একটু কম বলি, ক্ষমতাটা যাইতে দেন, গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেব আপনাদের। আপনারা কি মনে করেছেন তোরা যারা চুরি করছিস এখানে বসে, তোদের দেশ ঠিক করে দেওয়া যাইতে হবে। এই 3 মাস যা সময় আছে না, এই 3 মাসের মধ্যে আওয়ামী লীগের সব কিছু একদম জিরো টলারেন্সে গিয়ে এদের সব কটারে ধরবি, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবি। এখানে যারা করে এদের চেহারা দেখা যায় না। আমার সম্পত্তি ক্রয় করতে যায় নাই, কনক সারোয়ারের বোনরে ধরে নিয়ে যায় নাই, পিনাকির বাড়ি ভাঙচুর করে নাই, ওই বিএনপির লন্ডনের মালিকের বাড়ি ভাঙচুর করে নাই, বাদল মির্জার বাড়ি ভাঙচুর করে নাই, এগুলো করে নাই তারা। তোরা কি করছিস এখানে? ওরা যে চেহারা দেখায় দেখায় যা মনে চায় তাই করে। কি করছিস? খালি টাকা পাইলেই চলে। টাকা পাইলে তোর বারও লাগাইতে দিবি, তোরা তোদের বাদেরকেও লাগাইতে দিবি, শুয়োরের বাচ্চারা। তোরা টাকা পাইছিস আর কিচ্ছু মনে নাই তোদের। কে আওয়ামী লীগ করে, কে কি করে, দেশে কি হয়েছিল কিচ্ছু মনে নাই। ইভেন এই পোলাপানগুলা, আরে ভাই এই দেশের সমস্যাটা কি ছিল জানেন না? এই দেশের সমস্যা ছিল বিডিআর হত্যাকাণ্ড। ভুলে গেলেন? মনে নেই এদের কথা? আমি খুব ক্ষুদ্র মানুষ, বিডিআরের পরিবারে যা জিজ্ঞেস কর গে, যারা জেলখানায় আছে ওদের জিজ্ঞেস কর, আইনজীবীরা জিজ্ঞেস কর, যারা মুক্তি এই গেল 3 দিন আগে যারা 15 দিন মুক্তি পেয়েছে, জিজ্ঞেস কর তোদের কোন বাপের অবদান ছিল এখানে। টাকা দিছিস আমারে? ওই ফেনীতে নুসরাত হত্যাকাণ্ড নিয়ে এই বনজ 16টা লোকের ফাঁসায় দিয়ে গেছে, একদম নিরীহ মানুষ 16টা। এখন পর্যন্ত কন্ডেম সেলে গায়ে লাগে না। 1 বছর 1.5 বছর হইতে গেল গায়ে লাগে না, লোকগুলির কথা মনে হয় না। কারা কারা কষ্টে ছিল খোঁজ নিয়েছিস কোনোদিন? আমি যা সেই লোকের আইনে টাকা দিয়েছি, ওই সেই ফরিদপুরে মনে আছে পঞ্চপট্টিতে যে মানুষগুলোর যে মারলো, 2টা ছেলেরে পিটায় মেরে ফেললো মন্দিরের পাশে, গেছিস? ওই যে একটা মহিলারে ভোট দিতে যায় না এদিকে, তারে যে 4 বাচ্চার জননীটারে যে সুবর্ণচরে ধর্ষণ করলো, গেছিস? তাদের খোঁজ নিয়েছিস? তোদের তো উচিত ছিল এগুলি করা। আবরারের বাসায় আবরারের বাপ মারে দেখতে গেছিস? আবরারের পরিবারের জন্য কিছু করছিস? আমি গরিব মানুষ, আমি তারপরে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু করেছি। যেই কটার নাম বললাম সবগুলো পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস কর গিয়ে। তোরা সেটা ভুলে গিয়েছিস, মনেই রাখিস নাই। তোদের হাতে সুযোগ, এখনো সুযোগ আছে। এই হাসনাত সার্জিস এরাও যদি চায় না, এখন পর্যন্ত বিডিআরের এটা নিয়ে কোনো কথা বলেছেন? আপনারা একজনকে পাঠিয়ে দিয়েছেন, একজনকে কেন? ওইটা আপনার কাছে মেন মনে হয় না? ধান্দাবাজি করার জায়গা পান না? আপনাদের কিছু বলি না দেখে কি মনে করেন? এগুলি করেন, এগুলির মানে কোনো দায় নাই। সময় যতদিন আসে না, এরপরে দেখাবো মজা। আমার এক বালের বাংলা এডিশন বন্ধ করে দেয়। এক বালের বাংলা এডিশন নিতে গিয়া কত কাহিনী টাহিনী কইরা তারপরে আমার কাছ থেকে টাকা চায়, 1 কোটি টাকা চায়। এই মাহফুজের পিয়ন টাকা চায়, ওরে অডিও টডিও আছে, এরপরে অডিও পাঠাইছি, এরপরে অনুমোদন দেয়। তার আগ পর্যন্ত দেয় নাই, অডিও পাঠানোর পরে তারপরে অনুমোদন দেয়। ঠিক আছে ভাই। আর আরেক ব্যক্তির বলতেও ভাল লাগে না ভাই, সবাই ব্যক্তি আক্রমণ কত করব বলেন? শরীরে রক্ত টকবক করে, জানেন এই জিনিসগুলো যখন দেখি। আরে ভাই
আপনার আওয়ামী লীগের লোকজন করবে যে ভাই আপনার ওই আমি কমেন্ট করবে এসে যে ভয় পাই, ভয় তো পাই রে, তোদেরকে ভয় না পাওয়ার কিছু আছে? তোরা একটা মানে একদম সহজ সরল মানুষের একটা দেশ, এদেরকে তোরা ধরে 15,000 মানুষের মেরে ফেলছিস। এটা তো তোর বাপ ছিল তখন। তোরা যুবতী মেয়েদেরকে ঘরে ঘুমাইতে দিস নাই, তোদের রক্ষী বাহিনী, তোদের এই যে তোর বাপের ভাগনা টাগনা যেগুলি ছিল এগুলি মিলে এগুলি করতো। তোরা তো হিংস্র, তোরা মানুষের গান পাউডার দেখে মারতে পারিস, 6 মাসের বাচ্চারে সব বোমা মেরে ফেলতে পারিস, তোরা মরা মানুষের উপরে জাম করতে পারিস, তোরা লগি বৈঠা দিয়ে মারতে, তোরা আগুন ধরাই দিতে পারিস জ্যান্ত মানুষের শরীরে। তোরা যা করছিস আমরা জুলাইতে তোদের তো ভয় পাই। কিন্তু যদি নাকি জিজ্ঞেস করিস যে ভাই ফাইট করবেন নাকি, বল, তোরা ঘোষণা দে কবে কোথায় কোন জায়গায় ফাইট করবি, ঘোষণা দে, তোরা ঘোষণা দিয়ে বল তোদের ওই জায়গায় আসলে কারে বাল ছিটতে পারিস। এই যে আজকে 2 জনের পাইছিলি, কি বালটা ছিঁড়ছিস? ডিম মারিস কেন? ডিম মারিস কেন? ডিম কেন মারো? বোতল কেন মারো? আর কিছু করতে পারো নাই? হাতের কাছে পাইলা, এরা তো তোমাদের 32 নম্বর দুছে দিয়ে এসেছে, দেয় নাই এরা, আমরাই তো বা মারা ফেলে কেন? মারা ফেললি না কেন? মেরে ফেলতি, খালি ডিম মারিস কেন? মানে ডিম ওইটা বাই ল, ওইটা অ্যালাউড, এই জন্য তুই এইটুক করতে পারছিস, যাতে মাতাল তালে ঠিক। আর কিছু করিস নাই, পারবিও না। তোর বাপের বাড়ি ভেঙে দিছি না, কিছু করতে পারছিস? তোর বাপের বউ বা ছোট বাচ্চা টাচ্চা সব পিছিতে চাপ দিয়ে মারা ফেলছে না, ডালিম বাড়ি কিছু করতে পারছিলি? জিজ্ঞেস, তোর লাশ আনতে যাস নাই। এটাই তোরা যখন সুযোগ পাবি তখন তোরা অনেক হিংস্র হইতে পারিস, সেটা আমরা জানি। সেই জন্যই তোদের ওই সুযোগ বন্ধ করার জন্য আমরা এই কথাগুলি বলি, বুঝিস নাই? তোরা এখানে নাচানাচি করিস না, তোরা নাচানাচি কটুক করতে পারিস, এটা আমরা খুব ভালো করে জানি। একলা তোকে 30টারে দুচে দিয়ে এসেছিলাম না, মনে নেই? বাল ফেলাইতে পারছিস, তোরা কটুক বাল ফেলাইতে পারবি, এটা আমরা জানি। এখন তো আরও পারবে না, এখন তো কিছু হইলেই ধরে, আজকেও ধরছে কয়টাকে। তো তোদের নিয়ে কথা বল না, তোরা এই আলোচনার ভিতরে আসিস না। কিন্তু যারা এই দেশটাকে ঠিক করার জন্য জীবন দিল, সেই মানুষগুলির জন্য ভাই আপনাদেরকে সরকার হিসেবে বসিয়েছে। এই সুযোগটা যদি আপনারা নষ্ট করেন এইভাবে, সময় আছে। এই যে যারা এখানে করেছিল সব কটার বাড়িতে পুলিশ পাঠান, বাড়িতে কে আছে এগুলো মামলায় আসামি করেন, বিভিন্ন মামলায় আসামি করে ওগুলো ধরে নেন। আপনি কুকুরের সাথে আপনি সুন্দর করে যদি আপনি ফুল দিয়া করেন, লাভ নাই ভাই, এদের বুঝায় লাভ নাই। কুকুরের মুগুর দেওয়া লাগবে। ওরা এখন পর্যন্ত সিদ্দিকের বাড়ি, সাদ্দিকের সব অর্থ সম্পদ সব কিছু দেশে আছে, ওর পাওয়ার প্ল্যান্ট ছিল, কোথায় কি আছে খোঁজ নেন। কিছুই করবেন না, আর আপনি মনে করেন খালি বসে চুরি করবেন আর আওয়ামী লীগ চুপ থাকবে। আপনাদের কারণে আওয়ামী লীগ এখানে এসছে। ওরা আসলো কিভাবে? দেশ থেকে বের হইতে দিয়েছেন আপনারা, দিয়েছেন, এখনও দিচ্ছেন, এখনও টাকা পয়সা খায়, তারপরে আপনারা এগুলো করছেন। সো এগুলি বাদ দিতে হবে, এগুলো বাদ দিয়া তারপরে চুরি করেন, মনে করেন এগুলি কোনো সমস্যা না। আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স আছে। আওয়ামী লীগের ব্যাপারে যে তাদের সাথে সমঝোতা করতে যাবে, যারা করবে, তাদের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হবে। আজকে মির্জা ফখরুল বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ভোটে তারা চায়, এই সামনের ভোটে এগুলির জবাব দেবে বাংলাদেশের জনগণ। আর এটা যদি বিএনপির যদি দলীয় বক্তব্য হয়ে থাকে, মির্জা ফখরুলের বক্তব্যের বাইরে দলীয় হয়ে থাকে, আমরা তো আস্তে আস্তে বুঝবো সামনে। বিএনপিকে খুব ভালোভাবে সাবধান করে দেই, যদি নাকি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেন, ভারতের পক্ষে কথা বলেন, সেই ভারত পাকিস্তান সেই নেগেটিভ আবার যদি নিয়ে আসতে চেষ্টা করেন, তাহলে কিন্তু একদম সরাসরি আপনাদের অপোজিট জায়গায় কিন্তু অবস্থান করবো। আমি আগের থেকে বলে রাখি ভাই, আমি এখনও বলি, আমি চাই আপনারা করেন, ক্ষমতায় আসেন। আমি এখনও চাই এখানে ভোট দেওয়ার যদি ব্যবস্থা হয়, আমি ধানের শেষে ভোট দেবো, একদম দেখায় ভোট দেবো, ধানের শেষে ভোট দিলাম, এটা দেখায় দেব। কিন্তু যদি নাকি ভাই আবার ফের ইন্ডিয়ান আমি কে তুমি কে বাঙালি টাঙ্গালি এইসব নিয়ে যদি নাকি কথা বলতে আসেন না, তাহলে কিন্তু নির্বাচনের সময় কিন্তু খবর আছে, একদম সরাসরি আপনার বিরুদ্ধে কাজ করা হবে। এবং রেজাল্ট কি হবে সেটা ডাকসুতে বুঝেছেন, সামনে বোঝানো হবে। সো খুব সাবধান। সরকারের যারা আছেন, সরকার থেকে যাওয়ার পরে কিন্তু সব কটারে কিন্তু এক এক করে ধরা হবে। সো সরকারের থাকা অবস্থায় এই যে যা ড্যামেজ করেছেন, এই ড্যামেজ পূরণ করে দিয়ে আসতে হবে। আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে, চোখের সামনে জুবাইয়ের সময় টিভিতে অফিস করে, কমলদের সময় টিভিতে অফিস করে, এগুলো আমাদের সাথে একদম সরাসরি গালের জুতা মারার মতো।
এগুলো দেখলে আমাদের খারাপ লাগে। এটার সাথে যারা যারা যেই যে অবস্থানে আছেন, সময় টিভির মালিক পক্ষ হোক, যে যে যার যার জায়গা থেকে কিছু করেন নাই, আপনাদেরকে যেখানে যখন যেভাবে পাওয়া হবে সেভাবে ল্যাংটা করে দেওয়া হবে। অতএব এখনো সময় আছে। আওয়ামী লীগের ব্যাপারে ঐক্যবদ্ধ হন। আপনি আজকে ক্ষমতায় আসবেন, কালকে বিরোধী দলে হন, আবার ক্ষমতায় আসবেন, আবার বিরোধী দলে থাকবেন, কোনো সমস্যা হবে না, গুম খুনের শিকার হইতে হবে না। সো আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ব্যাপারে পরিষ্কার অবস্থানে থাকতে হবে। দেশের সবার ঐক্যবদ্ধ হইতে হবে। যারা আজকে এখানে আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। আক্তার যারা সহ সবাইকে অনুরোধ থাকবে, যে কদিন এখানে আছেন সাবধানে থাকবেন এবং পরিস্থিতি যখন যেখানেই যাবেন আমাদেরকে জানাবেন। অবশ্য আপনারা তো নিজেরাই অনেক কিছু আব্দুল্লাহ, আপনাদের বুঝে লাভ নাই, জেনে যান, মঞ্চে যায় বুঝে যান, মার খেলে খারাপ লাগে তাই বললাম আর কি। আমরা এখানে থাকি ভাই, এই জায়গায় এদের বহু বালছাল দেখে আসছি আমরা, আমাদের কাছে এগুলি করতে আসেন। আপনারা 2 দিনের জন্য আসেন, আপনারা মারে এই মারে, খবরও দেন নাই তো, জানানো তো নাই। আপনি যে এখানে আসতেছেন বলছেন নাকি আমাদের তো সুযোগ ছিল। আর ভাই আমি ফোন দিলে তো 200-400 মানুষ তো 1 ঘন্টার ভিতরে এখানে এসে হাজির হবে, বলেন নাই তো। নিজেই আব্দুল্লাহ ওই যে দেশে যেগুলি করেন ওগুলি করেন, ওরে ছাড়ান, ওই থানায় গিয়ে ওরে ছাড়াই দেন। এগুলো করলে এরকমই হবে। আমি ঠিক 5 তারিখের পর কথাগুলো বলেছিলাম, রাস্তাঘাটে পেটুনি খাবেন, সেগুলো খাচ্ছেন এখন। মানে এই জিনিসটার সাথে অনেকগুলো প্রোগ্রামার যুক্ত ছিল। প্রোগ্রামার, এই যে জিনিসটা আমি অনেকে বলতে শুনেছি, আবার অনেকে বলতে শুনি। প্রোগ্রামার মানে উনি হচ্ছেন খুব ভালো। আচ্ছা, ওনার ব্যাপারটা বলি। উনি হচ্ছে আশরাফের ক্লোজ আত্মীয় ছিল। আশরাফের মাধ্যমে সে ডিজিএফআই তে একটা কাজ পায়। প্রথমে মনে হয় ওর একটা ওয়েবসাইট, ও ডিজিএফআই এর কিছু অফিসারের সাথে তার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে সে প্রথমে কিছু ওয়েবসাইট বানানোর কাজ এগুলি পায়। পরবর্তীতে সে নাকি কল করে বলেছে যে ওদেরকে একটা কাজ দিয়েছে যেখানে অনেকগুলো প্রোগ্রামার একটা রুমে ছিল। জিনিসটা আপনাকে বুঝাই। তাদের কাজটা কি ছিল, ধরেন অলরেডি কিলিং শুরু হয়ে গেছে, অফিসাররা বিভিন্ন জায়গায় ছিটকে চলে গেছে, কেউ কবরস্থানে, কেউ কারো কোনো এনসির বাসায়, কেউ কারো কোনো জেসিওর বাসায় গিয়ে আত্মগোপন করে আছে। তখন তারা কি করছে, সবাই টেলিফোনে কথা বলছে, আমার বাসায় সবাই ঠিক আছে কিনা, বাইরে ফোন দিচ্ছে। এই টেলিফোনটা যাওয়ার সাথে সাথে একটা জিআর বা একটা ম্যাপিং জিওগ্রাফি ব্যবহার করে, অর্থাৎ ওই ফোনের সিগন্যালটা ধরে ওনার লোকেশন বের করা যায়, এইরকম একটা প্রোগ্রাম সেই সময় ওখানে ওনার আগে থেকে সেট করা ছিল। কতটা পরিকল্পিত, সেই প্রোগ্রামারটা ওই কাজটার সাথে যুক্ত ছিল এবং তার ভাষ্যমতে তার সাথে আরো কয়েকজন ওই টেবিলে ছিল। এখন ওইখানে এই কাজটার যে কমান্ড দিচ্ছিল তাকে তারা দেখে নাই। যেমন আমরা আজকাল অনেক সাইবার ইয়ে দেখি না, ক্রাইম দেখি না, যে আপনি বসকে দেখতে পাচ্ছেন না, শুধু তার ভয়েস কমান্ড শুনছেন। সে যেমন বললো যে ওকে একটা সিগন্যাল দিল, ওই সিগন্যাল দেওয়ার সাথে সাথে ওনারা কি করলো, ওনারা ম্যাপিং করে ওই জিআরটা বের করলো এবং বের করে ওই লোকেশনটা দিল যে এই লোকেশনে এই লোকটা আছে। এবং একটু পরে দেখা গেল যে বিডিআর এর লোকে ওই জওয়ানগুলো ঠিক ওই লোকেশনে গিয়ে ওই অফিসারটাকে ধরে এনে মারছে। এটা হয়েছিল। এখন এইটার টেকনোলজি কি বা সেটা আমার জানা নাই, কিন্তু এটা আরো রিসার্চের মানে জায়গা রাখে এবং কমিশন এটা করতে পারে। যে এবং আমি যতটুকু জানি যে গ্রামীণ ফোন, সিটিসেল যেই এটা ব্যবহার করুক না কেন, যার যেই ফোন থাকুক না কেন, ওই ফোনটা ইন্টারসেপ্ট করার জন্য একটা পার্টিকুলার ডিভাইস দরকার ছিল, যেই ডিভাইসটা ওই বিডিআর এর ভেতরেই লাগানো থাকতে হবে। এবং এটা আমার ইন্টারগেশন, যখন আমি 27শে ফেব্রুয়ারি ঢুকি, আমি জিজ্ঞেস করেছিলাম যে এরকম কোনো তোমাদের টাওয়ারে কোনো মেশিন লাগাইছে নাকি, তখন অনেক সৈনিক বলেছে যে হ্যাঁ স্যার লাগাইছে। ওই বিষয়টা আসতে পারে। এই ছিল আমার গেল হলো 25 তারিখ। 26 তারিখে আমরা সারাদিন আবাহনী মাঠে ছিলাম। আমাদেরকে মুভ করতে বলা হলো, কিন্তু আমাদেরকে বলা হলো যে আদেশ দেওয়ার আগে আমাদের ভেতরে ঢোকার দরকার নেই। 46 ব্রিগেড অলরেডি এই দায়িত্বে আছে, তারা কর্ডন করছে, তারা অন্যান্য কাজকর্ম করবে। যখন আমাদের এক্সট্রা রিজার্ভ ফোর্স হিসেবে ইঞ্জিনিয়ার ব্রিগেডকে দরকার হবে, আর্মস তো 2টা এরপরে আছে, সিগন্যালস একটা ব্রিগেড আছে, তো আমাদেরকে তখন ডাকা হবে। তো ওইখানে ওই আবাহনী মাঠে 26 তারিখ সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে একেবারে আপনার রাত 8টা পর্যন্ত আমি ওখানে উপস্থিত ছিলাম। আমরা বুলেট প্রুফ জ্যাকেট পরে, এবং আমি একমাত্র নারী কর্মকর্তা ছিলাম সেখানে। আমাকে বলা হয়েছিল যে বিকাল 4টার দিকে আমাদের একটা ইউনিট প্রবেশ করবে এবং আমাকে একটা ভার্বাল অর্ডার দেওয়া হয়, অর্থাৎ আমরা যখন কোনো অপারেশনে যাই, যেখানে একটা ফিল্ড অপারেশন হয়, সেখানে একটা ম্যাপ এঁকে যে কোথায় গিয়ে কে কোন পজিশন দখল করবে, সেরকম একটা অর্ডার দেওয়া হয়। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমাকে যিনি দিচ্ছিলেন, আমার সিনিয়র একজন অফিসার মেজর মাহবুব স্যার যিনি দিচ্ছিলেন, উনিও আমি ওনাকে দেখে বুঝতে পেরেছিলাম যে উনিও বিশ্বাস করেছিলেন যে আমরা ভেতরে যাব। এটা খুব সুন্দর আমাদেরকে কাম ডাউন করার জন্য বা আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য করা হয়েছে। না হলে এত দূর ভার্বাল অর্ডার দেওয়া পর্যন্ত মানে প্ল্যানিং করা, সেটা একটু
আশ্চর্য তো বটেই। পরে আমি জানলাম যে আদৌ আমাদেরকে ঢুকতে দেওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু মানে আমাদেরকে কাম ডাউন করার জন্য এই ধরনের একটা ফোনি মানে প্ল্যান করা হয়েছিল বা দেয়া হয়েছিল। আর ওই সময় যে ক্যাপ্টেন ফুয়াদ স্যার, সুবাল স্যার, ওনারা অলরেডি 6 জনের একটা টিম ওনারা আবাহনী মাঠ থেকে সামনে চলে গিয়েছিলেন এবং ওনাদের সাথে মনে হয় ব্রিগেডিয়ার হাকিম স্যারের কিছু বাকবিতণ্ডা হয়। সেই বিষয়ে ওনারা ভালো বলতে পারবেন। এবং ওনাদের কাছ থেকে আমরা জানতে পারি যে ট্যাঙ্ক আসবে কোনো জায়গা থেকে, কিন্তু ট্যাঙ্কের সাথে ট্যাঙ্কের গোলা আসেনি। এটাও আমার মনে হয় কমিশন বিচার করে দেখতে পারে যে ট্যাঙ্ক যদি সত্যি এসে থাকে তার সাথে কেন গোলা আসলো না। আর এই যে পুরো একটা নাটক বা দেখানো, এদের পেছনে কারা ছিলেন বা ওনারা কি এটা ইচ্ছা করে করেছেন কিনা। আর 26 তারিখের বিকেলবেলা যখন অলরেডি সন্ধ্যা ঠিক মিলিয়ে গেল, আজান শেষ হয়ে গেল, কারণ ওই সময় ফেব্রুয়ারি মাস তো আপনার মানে 5:30 বা 6টার দিকেই সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তখন খুব নাটকীয় ভাবে বিডিআর এর ভেতরে বিভিন্ন ইলেকট্রিসিটি লাইন কেটে দিয়ে গেট খুলে দেওয়া হয় ইচ্ছা করে, যাতে সৈনিকরা পালিয়ে যেতে পারেন। তো সেই সময় আমি বলেছিলাম যে র্যাবের এক অফিসার ক্যাপ্টেন আশিক স্যার, যিনি ইঞ্জিনিয়ার্সে আমাদের সাথে ছিলেন, ক্যাপ্টেন আশিক স্যার আবার আমার সাথে 8 ইঞ্জিনিয়ার্সে চাকরি করেছেন রংপুর ক্যান্টনমেন্টে, এরপর ওনার র্যাবে পোস্টিং হয়, কিন্তু আমি স্যারকে চিনতাম। স্যার কিছু সৈনিককে যখন পালিয়ে যাচ্ছে উনি না বুঝে ওদেরকে ধরে নিয়ে আসেন পিকআপে করে, র্যাবের পিকআপে করে আমাদের আবাহনী মাঠে আসেন। তো ওইখানে কিছু মানে ওই সময় একদম ফার্স্ট হ্যান্ড ওদের মুখ থেকে তো আমরা কিছু সাক্ষী কথাবার্তা শুনে ফেলতে পারি। এই ভয়ে মানে আমি ধারণা করি যে ওখানে আমার মনে আছে যে এরকম অনেক অফিসাররা, অনেক সৈনিকরা আমরা দাঁড়িয়ে আছি, ওর মধ্যে স্যার আসলেন পিকআপে করে তাদেরকে নিয়ে। তখন ওই অন্ধকারের ভেতরে এদিকে তো আমরা খুব অস্থির, প্রচন্ড মানে সবাই ইমোশনাল, কি হচ্ছে ভিতরে এগুলো নিয়ে যখন আমরা চিন্তা করছি বা কথা বলছি, সেই সময় দুজন সিনিয়র অফিসার ওনারা দুইটা ক্যাম্প স্টুল নিয়ে এক জায়গায় বসা, এবং ওনাদেরকে দেখে খুবই মানে শান্তই মনে হচ্ছে, খুব একটা যে ওনারা চিন্তিত বা পায়চারি করছেন এরকম না। তা আমি আবার আমার পরিচিত আরেক সিনিয়র স্যারকে বললাম যে স্যার এই স্যার দুজন কারা যে একটু দূরে বসে আছে, বোঝা যায় যে অনেক সিনিয়র, মানে আমাদের সিনিয়র লেভেলের কেউ হবেন, মেজর জেনারেল বা তার উপরে। উনি বললেন যে ওই যে ডান পাশে যাকে দেখতেছো উনি হচ্ছে ডিজিএফআই, আর ওই পাশে যে দেখতেছো বাম পাশে উনি ডিজিএনএসআই। এবং ডিজিএফআই যাকে বলেন উনি তখন উঠে এসে ইয়েকে বকাঝকা করেন ক্যাপ্টেন আশিক স্যারকে, যে তুমি কার পারমিশনে এদেরকে ধরে নিয়ে আসছো। আমাদের মনে হচ্ছিল যে কার পারমিশনে, মানে এরা তো, স্যারও বলতেছিলেন স্যার এরা তো স্যার মানে সৈনিক, এরা তো স্যার খুন করেছে স্যার, এরা পালিয়ে যাচ্ছিল স্যার, এদেরকে ধরবো না, মানে এটা আমাদের মাথায় নেই যে এদেরকে ধরা যাবে না, এদেরকে তো ধরতেই হবে। উনি ওনার কমন সেন্স থেকে ধরে নিয়ে আসছেন। তখন উনি উল্টা বিরক্ত হলেন, ওনার সাথে অনেক ধমকাধমকি করলেন এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই সৈনিকদের ব্যাগ এবং বডি সার্চ করে ওনাদেরকে পুলিশে হস্তান্তর করে দেওয়ার জন্য। এটা তো পুলিশের কিছু না। এখন আমার মনে হয় যে পুলিশ কি করবে, আর্মির কেস, আর্মিতে তারা ইয়ে করতে পারে, মানে পুলিশের একটা ভ্যান ডেকে আনা হলো, ওই যে যেগুলো যে বাস যেগুলো আর কি, ওদের যে ব্লু বাসগুলো থাকে, প্রিজন বাসগুলো, ওই বাসে তাদেরকে এখান থেকে হস্তান্তর করা হবে। তো যখন ওদের ব্যাগ সার্চ করছিলাম তখন আমি অনেক লুটের শাড়ি এবং জুয়েলারি দেখেছিলাম, সে যে কথাটার সাথে মিলে। এবং আমি একটা দুইটা সৈনিকের সাথে পাশাপাশি কাছাকাছি কথা বলেছি যে তোমরা কি আসলে মারছো, তোমরা কি ওখানে ডেড বডি দেখছো? তখন সে বলছে হ্যাঁ স্যার, অনেক লাশ, রোমে রোমে লাশ স্যার, রোমে রাইখা তালা দিয়ে আসছি স্যার। এবং ওর চোখটা, একটা ছেলেই শুধু ওইভাবে কথা বলতেছিল, ওর চোখটা এত মানে ঠান্ডা এবং মানে লাল হয়েছিল যে আসলে মনে হচ্ছিল যে খুব গায়ে কাটা দেওয়ার মতন অবস্থা আর কি। আর আরো 2-3টা সৈনিক দেখলাম তেমন কিছু জানে না, বলছে স্যার আমরা কিছু জানি না স্যার, আমাদেরকে ভয় দেখাইছে স্যার, আমাদেরকে যেভাবে বলছে আমরা সেরকম করছি। তো বুঝলাম যে কিছু 2-1টা আছে ওরা এগুলা ডাইরেক্ট কিলিং করেছে বা ওই পরিকল্পনার সাথে ছিল, ম্যাক্সিমামই আসলে ওরা জানেই না যে ওরা কিসের মধ্যে পড়েছে, এরকম একটা অবস্থা আর কি। এই গেল আমার দুটা কথা। যদি আমি 26 তারিখ ধরি, একটা হচ্ছে যে ডিজিএফআই কেন আমাদেরকে বাধা দিলেন, উল্টা আর আমাদের সাথে রাগ করলেন যে কেন তোমরা পলাতক এদেরকে ধরে নিয়ে আসলে, তাদের তো পালিয়ে যেতে দেওয়া হচ্ছিল অন্ধকার করে, লাইন কেটে যে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হচ্ছিল, এই বিষয়টা অবশ্যই ওই সময় সমস্ত পত্রিকায় এসেছিল। আর 3 নাম্বার হচ্ছে যে এই যে এরা যে মানে বললো যে এরা ঠিক জানে না কে তাদের কমান্ড করছে, এই যে জিনিসটা সবার মুখ ঢাকা ছিল,
সো কে কাকে কমান্ড করছে এটা তো চেহারা, যেমন আমার সৈনিক কিন্তু সবাই সবাইকে চিনে একটা ইউনিটের, আমি সবাইকে চিনি যে আমাকে অমুক স্যার এটা বলেছে। একে তো ওখানে হচ্ছে প্যারেড উপলক্ষে বিভিন্ন ইউনিটের সৈনিকরা এসেছিল, সবার মুখ ছিল বাধা, এই জন্য ওরা জানতো না যে কার কমান্ডে তারা কাজ করছে। এবং 27 তারিখে আমি সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের অংশ হিসেবে আমাকে ভেতরে পাঠানো হয়, যেখানে আমি মেজর মাহবুব স্যারের নেতৃত্বে একটা টিম নিয়ে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন করি, যেখানে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাক্ষী সেটা হচ্ছে যে আমি অন্য কোনো দেশের আমি যাই না বা অন্য কোনো বাহিনীর মানে অস্ত্রে ব্যবহৃত সিলিং পেয়েছিলাম 27 তারিখ সকালবেলা। এবং 2 নম্বর হচ্ছে যে আমাদেরকে জানানো হয় যে ওখানে সিআইডি কেন টেক ওভার করবে, যে আর্মির একটা বিডিআর আর্মি তো একই কাছাকাছি ধরনের ফোর্স, তো এই ধরনের ইয়েগুলো আপনার কোর্ট অফ ইনকোয়ারি গুলো তো সিআইডি করার কথা না। তো সিআইডির প্রধান আব্দুল কাহার আকন্দকে বানিয়ে সেই সময় অফিসার্স মেসের নিচে একটা খোলা হয়, একটা সেল খোলা হয়, এবং আমাদেরকে বলা হয় যে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনে কোনো কিছু সন্দেহজনক অথবা কোনো আলামত পাওয়া গেলে এই বিষয়গুলো সিআইডি কে জানানোর জন্য। এবং আমি নিজে দেখেছি যে প্রথম যে আলামতটা আমি পাই, যেটা ছিল কিনা একটা সৈনিকের বাসায় এক জায়গায় কিছু ব্লাড ছিল, আমি বলেছিলাম যে একটা মানুষকে টেনে হিচড়ে নিয়ে গেলে যে এরকম একটা অবস্থা তৈরি হয়, সেটা যখন আমি তাদেরকে জানাই, তারা ইন্টেনশনালি কোনো রকম ছবি না তুলে এবং কোনো রকম প্রমাণ না রেখে ওটাকে মুছে ফেলেছিল, মপিং করে মুছে ফেলেছিল। ওইটা আমার নিজের চোখে দেখা। প্রথম থেকে তাদের কাজ ছিল কিছু ওদেরকে বললে ওরা মুছে ফেলতেছে। ওরা আগুন, আমি এরপরে যে এক জায়গায় আগুনে ওনাকে মনে হয় পুরানো হয়েছে কোন একটা অফিসারকে, ওনার মানে আপনার জুতার টুকরা, পোড়া কাপড়ের টুকরা, এগুলা একটা মানে আমাদের দিয়ে যে ইঞ্জিনিয়ার্স এর কিন্তু এক্সকেভেটর থাকে, আমাদের একটা এক্সকেভেটর নিয়ে যাওয়া হয়েছিল, ওইটা দিয়ে ওরা খুঁড়ে বের করছিল। তো আমি যখন ওনাকে বলছি, ওটাও ওরা মানে গায়েব করে দিচ্ছে, এবং আপনি কোনো রিপোর্টে কোথাও এগুলি পাবেন না। তো তাহলে কি আমি ধরে নিব যে আব্দুল কাহার আকন্দ সবকিছু জেনেই শুরু থেকেই আলামত ধ্বংস করেছিল? এবং কনক স্যারের প্রোগ্রামে যেদিন আমি এই কথাটা বলি, ওই দিন উনি বাংলাদেশে ছিলেন, ওই দিন রাতে উনি পালিয়েছেন। ওই দিন রাতে উনি যখন এয়ারপোর্টে গিয়েছেন, ওনার নামটা যখন আমি বলি, সেই দিন রাত্রেবেলা কিন্তু কনক ভাই ফোন দিয়েছিলেন এয়ারপোর্টে, এবং এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশ আমতা আমতা করলো, এবং এই কথার মাঝখানে উনি পালিয়ে চলে গেলেন। এটা আরো পরিষ্কার যে আমি যেদিন বললাম ওনার নামটা, সেদিন রাতে উনি পালিয়ে গেলেন। এই লোকটা সবকিছু জানে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং আমার আশা থাকবে যে কমিশন এই সমস্ত লোককে বিদেশ থেকে তলব করবে, যাকে দরকার, ইন্টারপোল অথবা যাকে দরকার তাকে দিয়ে তাকে নিয়ে আসবে। এবং এরপরে হচ্ছে যে আমরা আমাদের টিমটা নিয়ে যেখানে পিলখানায় মূল হত্যাকাণ্ড হয়, অর্থাৎ প্রথমে যখন মেজর জেনারেল শাকিল স্যার এবং তার অফিসাররা যখন বের হন, তখন কিন্তু 6 জনের একটা দল, যেটা আমরা বিভিন্ন এতে শুনেছি, যাদের মুখ কেউ দেখেনি, হেলমেট দেওয়া, তারা কিন্তু গুলি করেছিল। যে জায়গাটাতে ওনাদের মেইন কিলিংটা হয়েছে একেবারে সকাল 9টা 10-এই, ওইটার কাছেই আমি অনেক পরে চিন্তা করেছি যে ওইখানে কেন ওরা অস্ত্রটা ফেলে গেল। আসলে কাজ করতে গেলে ভুল হয়, একদম সব মাস্টার যারা তাদেরও ভুল হয়। ওইখানে একটা অস্ত্র ছিল যেটা তখনও হাফ লোডেড ছিল, 15টা বা 16টা তখনও ভেতরে ছিল 30টা রাউন্ডের মধ্যে। তো এটা আমার একটা সৈনিক পেয়েছে, ওদের দিয়ে এরকম গিয়েছে যে স্যার এটা কি, স্যার এখানে একটা অস্ত্র পড়ে আছে, মানে ওটা একটা সাইডে আপনার বারান্দাটার যে এটা আমার ভিডিওতে আছে। সৌভাগ্যক্রমে সেখানে এনটিভির একটা দল, তারা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছিল, বিভিন্ন অফিসে, আপনি এখানে কি করছেন, আপনি এখানে কি দেখলেন, এরকম ওরা রিপোর্ট করছিল। তো ওই সময় একটা টিম, যখন আমি অস্ত্রটা হাতে নিয়েছি তখন ওরা এসে উপস্থিত হয়, আমি দেখিও নেই যে ওরা আমার ভিডিও করছে। তো ওরা একজন এসে বললেন যে আপা আপনার হাতে এটা কি, আপনি এটা কি দেখতে পাচ্ছেন? তখনই আমি হাতে অস্ত্রটা নিয়ে একদম বিস্ময়ে হতবাক হয়ে গেলাম, কারণ ওই যে সিলিংটা লাগানো ছিল, এই লিঙ্কটা আমাদের বাংলাদেশ আর্মির না, এবং বাংলাদেশ মানে বিডিআর এরও না। বিডিআর আর্মি একই অস্ত্র ব্যবহার করে, 7.62 মিলিমিটার রাইফেল 56। তা আমাদের ওটা যে সিলিং এর চিকন যে সিলিংটা থাকে, ওটা দুইটা সিলিং লাগানোর দুইটা জায়গা থাকে, সব স্যাররা বলতে পারবেন। তো আমি বলেছি যে আমাদের ট্রেনিংটা এরকম যে কেউ যদি ঘুম থেকে উঠেও তার হাতে আপনি একটা সিলিং দেন, ওকে তো জায়গা মতো সিলিং লাগাবে, কিন্তু ওইটা সিলিংটা ছিল মুখের মধ্যে জঙ্গিদের মতো বাঁধা। আপনি একটা ওড়না দিলেন বা আপনি একটা যে গামছা দিয়ে মুখ বেঁধে একটা নিয়ে আপনি সিলিং বানালেন, এটা হচ্ছে আপনার কি বলবো সিভিল জঙ্গি বা সন্ত্রাসীদের কাজকর্ম। তো ওই সিলিংটা ওটা মুখ দিয়ে বাঁধা, এবং ওই যে সিলিংটা ওইটা মানে আমাদের মিলিটারি সিলিং, মানে কিন্তু মানে আমাদের বাংলাদেশ আর্মির না। আমি মিলিটারি কেন বলতেছি, ওই যে ওরকম হালকা জলপাই কালার। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে লন্ডনে একটা বিশেষ বৈঠক হতে যাচ্ছে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মাঝে। এই বৈঠকটা নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে এরই মধ্যে। এখানে সরকারের ভেতরে একটা পক্ষ আছে, যেই পক্ষটা দুই দিকে খেলার চেষ্টা করে। এর মধ্যে সবচাইতে বড় কালসাপ হচ্ছে আসিফ নজরুল এবং মনির হায়দার। মনির হায়দার হচ্ছে
পৃথিবীর সবচাইতে বড় ধরনের একটা মানে ভদ্র বাটপার যাদেরকে বলে, এই বাটপারির যদি পিএইচডি বা পোস্ট ডক্টরেট যদি করা লাগে তার কাছ থেকে করতে হবে। এত সুন্দর, এত ভদ্র নম্রভাবে আপনারা বুঝতেই পারবেন না আপনারা কি বললো। ধরেন আপনারে আমার সম্পর্কে সে একজনের কাছে বাজে কথা বলবে, না ইলিয়াস ছেলেটা কিন্তু ভালো, হ্যাঁ ছেলেটা ভালো, কিন্তু সমস্যা হচ্ছে ও মাঝে মধ্যে বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে তারপরে মদ খায়, মেয়েদের সাথে যখন মিলে তখন একটু মদ খায়, হ্যাঁ কিন্তু ছেলে কিন্তু ভালো। কখনো ধরেন আমার কাছে যদি আমি যাকে পছন্দ করি না আমার কাছে জিজ্ঞেস করবেন, আমি ডাইরেক্ট বলে দিই, যা বলা তারে বলে তারে দিয়ে হবে না। বিশাল গভীর জলের এক মাছ। এরা সব শেষ যখন কিনা সিটি কর্পোরেশনের এই যে গ্যাঞ্জাম হইল, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, ইশরাক এই ধরনের ছেলে না যে সে, আপনি আপনারা আজ পর্যন্ত দেখেন না ইশরাকের এই চরিত্র যে জোর করে যায় তালা ভাঙবে, জোর করে যায় নিজেই শপথ নিয়ে তারপরে মেয়র হয়ে যাবে। এই চরিত্র ইশরাকের আপনি জীবনে কোনো দিন দেখেন নাই, এবার দেখেছেন। কেন দেখেছেন? এর পেছনে অনেক কারণ আছে। আমি সব কিছু আপনাদের সামনে মানে বলছিও না, ওইটা নিয়ে ভিডিও করছিও না, যেহেতু আমি এটা ওই আলোচনায় যাচ্ছি না। বাট এই বৈঠকটা হয়েছে উপদেষ্টা পরিষদের। ডক্টর ইউনূস নিজে চান নাই, মানে কেন চান নাই সেটা আবার মানে ইশরাককে পছন্দ করে না, বিএনপির কাউকে বসতে, এই জন্য না, এটা অনেক কারণ আছে, এটার মানে লিগ্যাল অনেক ব্যাপার স্যাপার আছেন। তো এগুলো মিলে উনি চান নাই যে ওই নির্বাচনটাকে কেন্দ্র করে তারপরে এই কোর্টের রায় অনুযায়ী ও বসুক, উনি চান নাই। তো সিদ্ধান্তটা সব উপদেষ্টারা মিলে নিয়েছেন। এটাকে ইশরাক এবং বিএনপির কাছে গিয়ে আসিফ নজরুল এবং মনির হায়দার এমনভাবে প্লেস করেছেন যে আপনাকে বা তোমাকে বসতে দিতে চাচ্ছে না আসিফ মাহমুদ আর হচ্ছে মাহফুজ আলম, এই দুইজন হচ্ছে তোমার শত্রু। দুই পক্ষকে মুখোমুখি করে দিল। দেখেন এখন এরা যখন জানলো যে হ্যাঁ ও আমার বসতে দিবে না, তখন হচ্ছে হ্যাঁ আমার কথা শুনবে না। বিএনপির পুরো সাংগঠনিকভাবে একদম সর্বোচ্চ জায়গা থেকে ইশরাককে ছাড়পত্র দেওয়া হয়েছে, না এটা আমাদের জিততেই হবে, এইটা দিয়েই দরকারে সরকার পতনে চলে যাব আমরা। মাঝখানে কি হইল? ওইদিকে গোয়েন্দা সংস্থাও পাম দিচ্ছে এই দুই পক্ষকেই, দিয়ে গ্যাঞ্জামটা বাধায় দিল। এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস শেষে বললো আমি ইতেই থাকবো না। তো ইউনূসকে আপনি যত কিছুই বলেন, এখন আমি কালকে একটা পোস্ট করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যাওয়ার পরে এই যে আপনার টোকাই পার্টি, যেটা পলাতক পার্টি এখন সেখানে নানান ধরনের ইটি করছে। সারা জীবন বিএনপির কাছে কিন্তু লন্ডনে সারা জীবন মার খেয়েছে ওইখানে, এবার তারা বিশাল আকারে ইয়ে। তো আমি একটা পোস্ট করেছিলাম যে বিএনপির উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসের ইয়েতে থাকা। তো বিএনপির অনেক মানুষজন আবার এটাকে করেছেন যে বিএনপি এখন কেন থাকবে, বা বিএনপি এই জন্যই থাকবে কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নাকি এই গত 10 মাস না থাকতো তাহলে পরিস্থিতি অন্যরকম হইতে পারতো, সেটা কাইন্ড অফ আমছালা সব যাওয়ার মতো অবস্থা হইতো। আবার স্টুডেন্টদের সাথে আপনি দুর্নীতি করছে, এই যে আপনার কি এই যে হান্নান মাসুদকে নিয়ে আলোচনা হচ্ছে, দুর্নীতি করছে তো অনেকেই দুর্নীতি করছে, করে না কে আমার এইটা বলেন, যে ওই দলের এই ব্যক্তি এই পর্যন্ত ক্ষমতায় ছিল করে নাই, করে তো। এই ছেলের তো আপনার জুলাইতে তার যে অবদান এটা ভুলে যেতে পারবেন না। তো এই জায়গায় রেসপেক্ট রাখতে হবে। এদের কারণে আপনি আজকে অনেক কিছু পেয়েছেন, অনেক কিছু সহজ হয়েছে, এটা মাথায় রাখতে হবে। তো আপনি এখন মনে করছেন যে না আমরা কেন থাকবো, বিএনপি কেন থাকবো, বিএনপি এই জন্যই থাকবেন, আওয়ামী লীগের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে, এই জন্যে থাকবেন। তো এটা নিয়ে বেশ হচ্ছে। এই যে দুই পক্ষের ভেতরে দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার চেষ্টা, এটা এই ইশরাকের সময় থেকে শুরু করে এই এখনও হচ্ছে। এখন নতুন করে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারেক রহমানের এই যে বৈঠক, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে ম্যানুয়ালি এগুলো পুশ করা হচ্ছে যে এটা তারেক রহমান চেয়েছে। দুই একটা মানে এই সোশ্যাল মিডিয়াতেও চলে এসছে যে তারেক রহমান চেয়েছে, গণমাধ্যমেও দুই এক জায়গায় দেওয়া হয়েছে এইভাবে যে তারেক রহমান চায় এই বৈঠক হোক। তারেক রহমান এই বৈঠক হোক এটা চায় নাই। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, তারেক রহমানকে অনেকভাবে রিকোয়েস্ট করে তাকে রাজি করানো হয়েছে। স্থায়ী কমিটির সদস্যের বিভিন্ন জনের কাছ থেকে একাধিক উপদেষ্টা গিয়ে তারপর তারেক রহমানকে রাজি করানো হয়েছে, তারপরে তারেক রহমান রাজি হয়েছে। এখন তারেক রহমান রাজি হয়েছে, তারেক রহমান রাজি না হইলে খুব ভালো হইতো, তারেক রহমানকে আমি ভালো বলতাম, নো, তারেক রহমান যে রাজি হয়েছে এটাই ঠিক করেছে। এবং যারা প্রপোজাল দিয়েছে
উপদেষ্টারা হোক, ডক্টর ইউনূস হোক, যারা প্রপোজাল দিয়েছে ভাই ছোট হয়ে যায়নি তারা। আমি মনে করি যারা প্রপোজাল দিয়েছে তাদের পক্ষেই থাকা উচিত, সেই ভালো কাজ করেছে। কারণ বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুইটার মাঝখানে ফাটল তৈরি হলে তৃতীয় পক্ষ এখানে ঢুকবেন, অথবা আমরা সেটা চাই না। এবং তারেক রহমানকে কালার করার জন্য বা ছোট করার জন্য, তারেক রহমানকে একটু মানে ইগো করে দেওয়ার জন্য, একটু অ্যারোগেন্ট করে দেওয়ার জন্য যেই চেষ্টাটা চলছে, আমি মনে করি এই চেষ্টাটা সফল হয় নাই। যে কারণেই বৈঠকটা হচ্ছে এবং আমার মনে হয় ফলপ্রসূ একটা, এই গেল কয়েকদিনে আমাদের যে সংকট ছিল সেই সংকটগুলো আর থাকবে না। তো আমার দুই পক্ষের কাছে অনুরোধ থাকবে যে ভাই, কেউ যদি নাকি বৈঠকের জন্য অফার করে, আবার আর কেউ যদি সেটা অ্যাকসেপ্টও করে, কেউই ছোট হয়ে যায়নি। একটা দেশ চালাইতে গেলেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সরকার প্রধান, তার সাথে যারা নির্বাচন করতে চায় তাদের বৈঠক হওয়া অপমানের কিছু না, এটা হইতেই পারে। কিন্তু যারা করতে চাচ্ছে বিষয়গুলো, যে তারেক রহমান খুব অসহায়, তারেক রহমানের একদম মানে ইচ্ছা হচ্ছে যে এখন তারেক রহমান এই করতেই চায়, এরকম এটা বলে যারা তারেক রহমানকে ছোট করার চেষ্টা করছে বা বৈঠকটা বাতিল করার চেষ্টা করছে, আমার মনে হয় তাদের এই কুয়াশাটা হবে না, মানে সফল হবে না। এবং হয় নাই দেখেই বৈঠকটা হইতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি এই বৈঠকে সামনে নির্বাচন নিয়েও দুই পক্ষের মধ্যেই একটা নমনীয় থাকবে, দুই পক্ষই ছাড় দেবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসেরও আমি মনে করি তিনি সম্মানিত একজন মানুষ, তিনারও অহেতুক নির্বাচনটা খুব বেশি পিছিয়ে নিয়ে যাওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। এনসিপি যদি চায় যে নির্বাচন করবে, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সেটার প্রধান হিসাবেও থাকতে চায়, নির্বাচন করুক। বাংলাদেশের মানুষ তাদেরকে যদি চায় তারা আসবে, বিএনপিকে চাইলে বিএনপি আসবে। সো আমার মনে হয় নির্বাচন আর এই সংস্কার, এই দুইটাকে সাংঘর্ষিক একটা জায়গায় না নিয়ে নির্বাচন নিয়ে একটা সংস্কার অলরেডি 10 মাস হয়েছে। আমার মনে এর ভেতরে অনেকগুলো কাজ হয়েছে। এখন নতুন করে আরও যেই কয়দিন সময় হাতে আছে, এই কয়দিন এটা আমার মনে হয় 1 মাসেই সম্ভব। 1 মাস হিউজ টাইম। 30 দিনে এই ধরনের সংলাপ করে একটা সুনির্দিষ্ট জায়গায় পৌঁছানো যায়। সো আমি মনে করি একদম যেটা দরকার, কিভাবে নির্বাচন হবে, পরবর্তী 5 বছর পরে কিভাবে সরকার পরিবর্তন হবে, এই জিনিসগুলো ঠিক করে নির্বাচনে চলে যাওয়া দরকার। সেটার জন্য আমি মনে করি না যে এপ্রিল বা জুন পর্যন্ত কোনো সময়ের দরকার আছে। বিএনপি যেহেতু চাচ্ছে, আমার মনে হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। অ্যাটলিস্ট ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা করা হয়, জানুয়ারি বা ফেব্রুয়ারির ভেতরে, বাই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। অতএব বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দুই পক্ষের কাছে অনুরোধ থাকবে, আপনাদের একটা সিদ্ধান্তের উপর বাংলাদেশের অনেক উন্নতি হতে পারে, ক্ষতিও হতে পারে। সো আপনারা সেই সিদ্ধান্তগুলো খুব সাবধানতার সাথে নেবেন বলে আমরা বাংলাদেশের মানুষ বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কিন্তু এরকম মোটা একটা সিলিং যার মধ্যে বড় করে টাইগার লেখা, টাইগারটাও মানে ভেতরে করা বুনা, মানে এটা এমন না যে পরবর্তীতে কেউ প্রিন্ট করেছে। এটা একটা সত্যিকারের অর্ডিন্যান্স আইটেম, বাট নট ফ্রম আওয়ার কান্ট্রি। এটা খুব ইম্পর্টেন্ট সাক্ষী আমি বলবো যে ওই সিলিংটা পরবর্তীতে আমি গুগল করেছি এবং আমার গুগলে এসেছে যে ওই তামিল টাইগার এই সিলিং এই ধরনের ব্যবহার করে। আমার মনে আছে যে ওই সময় আরেকজন মেজর, উনিও এরকম কিছু আইটেম পেয়েছিলেন, যেমন বাইনোকুলারের খাপ, তারপরে অন্য ধরনের কিছু অ্যামুনেশন, এগুলো পেয়েছিলেন। এবং ওই ভিডিও ফুটেজটাও ওই দিন রাতে বেলায়, যেদিন এনটিভিতে দেখানো হয়, আমারটা তো দেখানো হয়, স্যারেরটাও দেখানো হয়, আমার দুইটা ফুটেজ দেখানো হয়। আরেকটা ফুটেজ ছিল, এখান থেকে আমরা চলে গেলাম। এরপরে হচ্ছে যে আমি একটা গাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, যেখানে অনেকগুলো গাড়িকে চালিয়ে নিয়ে আপনার গাছের নিচে অথবা আপনার একটা চারদিকে কি বলে গোলঘরের ভিতরে ঢুকিয়ে নিয়ে সেখানে ওইটাকে পোড়ানো হয়। এবং ওই পোড়ানোটা যে এমন ভাবে পোড়ানো, মানে অল্প অল্প পোড়ানো, পুরা গাড়ি পুড়ে তো শেষ, আপনার স্টিল গুলোও গলে গেছে। পরে আমি শুনলাম, মানে সৈনিকদের কাছ থেকে কথাবার্তা বলে, ওরা এক ধরনের পাউডার ইউজ করেছিল, বিশেষ ধরনের পাউডার, যেটাতে কোনো আলামতি থাকবে না ভিতরে কি ছিল, এইরকম পাউডার। তো ওই পাউডার তারা আগে থেকে বিপুল পরিমাণে পাউডার তাদের কাছে মজুদ ছিল। আরেকটা জিনিস আমার মনে আছে যে যখন সৈনিকরা পালিয়ে গেছে, তারা তো সবাই তাদের বুলেট প্রুফ জ্যাকেট ফেলে পালিয়ে গেছে। শত 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 বুলেট প্রুফ জ্যাকেট আমি নিজের চোখে দেখেছি। সবগুলা ওই যে ওয়ালটা আছে না, ওয়ালের মধ্যে ছাড়া, মানে ওইটাকে ওরা খুলে ওরা পালিয়ে গেছে সিভিল ড্রেস পরে, যেটা হোক।
শত শত বুলেট প্রুফ জ্যাকেট ওখানে থাকার প্রশ্নই আসে না, কারণ বুলেট প্রুফ জ্যাকেট একটা ইউনিটে থাকে 3 থেকে 4টা অফিসারদের জন্য। আমি আমার ইউনিটের কথা বলতে পারি, 18 ইঞ্জিনিয়ার্স আমাদের কাছে কোনো বুলেট প্রুফ জ্যাকেটই ছিল না যখন আমরা অপারেশনে যাব। আমরা অন্য ইউনিট থেকে এনে 27 তারিখ সকালবেলা আমাদের লোক গেছে, দুপুরবেলা এনে 26 তারিখ সকালবেলা গেছে, দুপুরবেলা এনে আমরা বুলেট প্রুফ জ্যাকেট পরেছি। ওদের কাছে এই চালান কিভাবে আসলো? আমি এটাও নিজে নিজে একা একা মাথাবড়ি করে ইনভেস্টিগেশন করেছি যে হ্যাঁ ঠিকই 2009 ফেব্রুয়ারিতে ঘটনা ঘটলো না, আপনারা দেখবেন 2008 সেপ্টেম্বর মাসে এই চালানগুলো এসেছে, এই বিপুল পরিমাণে যে আপনার বুলেট প্রুফ জ্যাকেট গুলো সেগুলো সেখানে এসেছে, এটা আমি বের করেছি। এবং কমিশন যদি চায় আমি তাদেরকে হেল্প করব আরো ফার্দার। শুধু তাই না, এই চালানগুলো কারা নিয়েছে? 44 রাইফেল ব্যাটালিয়ন। আপনি সবকিছুতেই 44 রাইফেল ব্যাটালিয়নকে পাবেন। 44 রাইফেল ব্যাটালিয়নের অফিসারদের কারো বাসায় কোনো রকম হয়নি, কোনো রকম ভ্যান্ডালিজম হয়নি। সব ভাবিরা আগে থেকে জানতেন, ওনার কেউ ভেতরে ছিলেন না। 44 রাইফেল ব্যাটালিয়নের কোনো অফিসারের ওয়াইফ ভেতরে প্রেজেন্ট ছিলেন না, তারা সবাই বাইরে আগে থেকে হয় মেসেজ ছিলেন নাহলে বাসায় ছিলেন। কেন? আপনারা কি জানতেন? আপনারা জানলে বললেন না কেন বাকি লোকগুলাকে? তাদের অপরাধটা কি? আরেকটা ভাবিকে তো বলতে পারতেন। এই কথাটাও আপনারা কেউ বললেন না। এটা আমার দুঃখ ছিল, এবং সেটা আমি বলেছি যে আমি এটা মেনে নিতে পারি যে অন্য দেশের মানুষেরা আমাদের শত্রু, আমি এটাও মেনে নিতে পারি যে চোর বাটপার রাজনৈতিক কিছু লোক, রাজনৈতিক সন্ত্রাসরা আমাদেরকে মেরে ফেলতে এসেছিল। আমি এটাই শুধু মানতে পারি না যে আমরা কিভাবে পারলাম, একই ভেতরে 3টে ইউনিটের মধ্যে একটা ইউনিট কিভাবে তার ইনভলভমেন্ট। এই সমস্ত লোকেরা সবাই প্রায় বাইরে চলে গেছেন 44 রাইফেল ব্যাটালিয়নের। আমি চাইবো এবং আশা করব, যেটা নিয়ে শহীদ পরিবারদের একটা প্রোগ্রামে আমরা কথা বলেছি, যে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে অথবা যে কোনো ইয়ের মাধ্যমে যে অন্য দেশ থেকে ফেরত আনার জন্য বাংলাদেশে, এবং তারা এটা খুব ভালো ব্যাখ্যা দিতে পারবেন যে কিভাবে তারা এইটার সাথে ইনভলভ ছিলেন বা কত দূর ছিলেন বা কোন পরিস্থিতিতে আসলে ছিলেন। তো এই বিষয়টা এবং ওই কাটিংটাও এনটিভির কাছে আছে। আমি জানি না এতদিন পরে এনটিভি কে তলব করলে তারা আমাদের ওই ফুটেজ গুলা দিবে কিনা, ভিডিও ফুটেজ গুলা। অ্যাটলিস্ট কমপক্ষে 5 থেকে 10টা ফুটেজ ওদের কাছে ওই সময় আছে, কারণ ওই টিমটা ওই সময় ঘুরে বেড়াচ্ছিল এবং বিভিন্ন অফিসারদের কাছ থেকে আলামত গুলা সচিত্র ভাবে নিচ্ছিল। তো সেদিন রাত্রেবেলায় আমার ফুটেজটা তারা দিয়ে দেয়, এবং তখন আমার সিও কে ডিজিএফআই থেকে ফোন করে থ্রেট দেওয়া হয় এইরকম ভাষায় যে এটা আমরা যেভাবে সে কথা বলছিল, যেখানে আগে থেকে পরিকল্পনা, মনে হচ্ছে এত অস্ত্র বারুদ কোথা থেকে উপস্থিত ছিল। আমি যেভাবে বলেছিলাম ওখানে আমি বলেছিলাম যে দেখে তো আসলে কোনো বিদ্রোহ মনে হচ্ছে না, একটা পরিকল্পিত লিডারশিপ আছে এরকম মনে হচ্ছে। মানে সামান্য কিছু সৈনিক তারা এরকম আপনার ট্রেনিং করা, মানে কি ভেতরে কমান্ডো করা অফিসারদেরকে মেরে ফেললো কোনো কমান্ড ছাড়া। এটা মানে এটা এমনিতেই কমন সেন্সে বলে যে বিশ্বাসযোগ্য না, কিন্তু ভেতরের আলামত ওই দিনই বলছিল যে প্রচন্ড পরিকল্পিত, অনেক আগে থেকে পরিকল্পনা করা বিষয়টা। ওই কথাগুলো তো আমি ওই দিনই বলেছি। তারপরে যেটা হলো যে আমি এরপরে চাকরি ছেড়ে দিই একদিন পরেই, আর 27 তারিখে, তো আমি 28 তারিখে আমি প্রথমে ইয়ে করি, অ্যাপেন্ডিক্স যে সাবমিট করি যে আমি এখানে আর চাকরি করব না, কারণ হচ্ছে আমার মোরাল ডাউন হয়ে গেছে। এখানে বাংলাদেশের মতো আর্মির ভেতর, ঢাকার ভেতরে কিভাবে এই ঘটনা ঘটলো, কেউ কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না আমি যেখানে। এবং আমাকে যখন থ্রেড দেওয়া হলো আমাদেরই প্রতিষ্ঠান থেকে, তখন আমি বুঝে গেলাম যে আসলে এখানে কি হয়েছে। উপরে যে আমি জিজ্ঞেস করছি, তারপরে আমাকে যখন পরবর্তীতে এমএস ইয়ে করলেন, নিজে কল করলেন, তখন আমি স্যারকে বললাম যে স্যার আমাকে স্যারকে বললাম না, তার আগে যে আমি বলেছিলাম যে জামিউল স্যার ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার্সের তখন এমএস ব্রাঞ্চে, তখন আমি স্যারকে প্রশ্ন করেছিলাম যে স্যার এই যে পোস্টিং গুলো হলো, আপনি তো নিজেই পোস্টিং গুলোর সাথে যুক্ত ছিলেন, আপনি কি আমাকে বলতে পারেন যে 57 জন অফিসারকে কেন আপনারা গত 3 মাসে একসাথে পোস্টেড করলেন? আপনারা কি জানতেন স্যার এখানে ওনাদেরকে মেরে ফেলা হবে? উনি আমার মানে ওনার যে রিয়াকশনটা ছিল, ধরেন আমার কি হবে যে না তো এরকম কিছু না, আমরা হঠাৎ করে শুনলে কি হয়, হি ওয়াজ লাইক তুমি ফোনে এসব কি আলোচনা করতেছো, ইটস সো সিক্রেট থিং, আই হ্যাভ আস্কড হিম। সো উনি আমার ফোনের লাইনটা কেটে দিয়ে আবার অন্য লাইন থেকে কল করেছেন, টিএনডি তে কল করেছেন, যেটা আর্মির লাইন আর কি। সেটাতে উনি বললেন যেটা অনেক সিনিয়র হাই লেভেলের বিষয়, যেটা আমরা জানি হাই লেভেলের বিষয়টা, প্রাইম মিনিস্টার নিজে যুক্ত ছিলেন, ইন্ডিয়া প্রেজেন্ট ছিল। এগুলোতে আমি কর্নেল মোস্তাফিজ স্যারের প্রোগ্রামে দেখলাম ইন্ডিয়া তার ফোর্স নিয়ে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু উপস্থিত ছিল, এবং ইন্ডিয়ান ফোর্স নিজেই সেটা তার ইয়েতে ওয়েবসাইটে প্রকাশ করেছে, যেটা মোস্তাফিজ ভাই স্যার একটা ইয়েতে বলেছেন। সো ওইটা হচ্ছে হাই লেভেলের বিষয়, যেটা আমরা কেউ জানতাম না। এবং পরবর্তীতে আমি যখন চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করি, এমএস আমাকে বলেন যে তোমাকে এসএসএফ এ পোস্টিং দিচ্ছি। এসএসএফ আমার পোস্টিংও হয়, কিন্তু এসএসএফ পোস্টিং হওয়া মানে শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়া, যেটা আমি অবশ্যই করব না। এবং সে কারণে পরবর্তীতে আমি সব কোন রকম সুযোগ সুবিধা ছাড়াই
যাতে তাড়াতাড়ি বের হতে পারি সেই কারণে, যার কারণে আমি জানতাম যে ওনারা আমাকে ছাড়বেন না, সহজে ভেতরে রেখেই টর্চার করার চেষ্টা করবেন। এবং ওনারা বলেছেন যে আমি যেহেতু আমার অ্যাপেন্ডিক্স যেতে লিখেছি যে আমি হাইলি ডিমোরালাইজড, এবং আমি মনে করি না যে ভবিষ্যতে বাংলাদেশ আর্মি আমাকে প্রোটেক্ট করতে পারবে যদি এই ধরনের অ্যাটেম্পট আবার হয়। এটা তারা পারবে না বিধায় আমি চলে যাচ্ছি। ওই আমার ওই ধরনের স্টেটমেন্টের জন্য আমাকে বলা